হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে? দুটো বিষয়ের দিক থেকে। প্রথমত, এই চ্যাপ্টারটা ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সূচনা মোটামুটি বলতে পারো এই চ্যাপ্টারটা দিয়ে। কোন অংশের? সেই তড়িৎ বল সম্পর্কিত যে বিষয় ফিজিক্সে, তার সূচনা মোটামুটি এই চ্যাপ্টার দিয়েই। কিন্তু তার সাথে আর একটা বিষয় কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে মার্কস খুব ভালো আসে কিন্তু এইচএসে। তো দুই বিষয় থেকেই, একটা ফিজিক্সের দিক থেকে, একটা স্যার মার্কসের দিক থেকে, দুই ক্ষেত্রে এসে এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে শুধু ছোট্ট একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। মানে এই চ্যাপ্টারটা পড়ে কিন্তু অনেক মজা পাওয়া যাবে। ওকে, সেই রকম এরকম মনে হবে না যে স্যার জটিলতা বা সামথিং, একদম সিম্পল জিনিস এবং খুব মজার। তো আশা করছি স্যার খুব ভালো লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। শুধুমাত্র ভিডিওগুলো যেমন আছে পরপর একটু ভালোভাবে দেখে নিও। আশা করছি এই চ্যাপ্টার সম্পর্কিত কোনো সমস্যা তোমার থাকবে না, সে কনসেপ্টের দিক থেকে শুরু করে সে এইচএসের মার্কসের সলভিংয়ের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই বলা হচ্ছে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। ওকে, তো একটা বিষয় বলি, আমি কিন্তু চ্যাপ্টারের নাম লিখিনি। এর মানে কি, আমি চ্যাপ্টারের একেবারেই এই চ্যাপ্টারে এক্ষুনি ঢুকে যাচ্ছি না। এই যে স্যার বোর্ডে কিছু লেখা আছে, এরপরে আমি চ্যাপ্টারে আসছি। বোর্ডে কিছু বিষয় লেখা আছে, এখন মোটেই লেখার দরকার নেই, আমি চলে আসছি। কি, এই চ্যাপ্টারের শুরুর আগেই আমরা একটু বল সম্পর্কে একটু জানবো। ছোটোবেলা থেকে তো পড়েই এসেছি, মোটামুটি একটা বল সম্পর্কে আমাদের ধারণা আছে। আজকে একটু ক্লিয়ার ধারণা, আরও বেশি একটু ক্লিয়ার ধারণা নিব বল সম্পর্কিত। আচ্ছা, তোমাদের যদি আমি একটা কোয়েশ্চেন করি, বলো তো মহাবিশ্বে যত ধরনের বল বা যাই আমরা পড়ে এসেছি মোটামুটি সব বলকে মোটামুটি কয় ভাগে ভাগ করা যেতে পারে? টোটাল কত ধরনের ফোর্স এই মহাবিশ্বে বা আমাদের প্রকৃতিতে আছে? তাহলে উত্তর কী হবে? 4 প্রকার। অবশ্যই এর সাথে আমি একটা কথা উল্লেখ করি, আমাদের এখনো পর্যন্ত জানা কিন্তু, মানে আমরা যতটা জেনেছি, ঠিক আছে, যতটা আবিষ্কারও করেছি, সেখান থেকে আমরা টোটাল ফোর্সকে কত ভাগে ভাগ করতে পারি? 4। দেখা গেলো তুমি ভবিষ্যতে একটা ফোর্স আবিষ্কার করলে, নতুন কিছু একটা, তাহলে স্যার 5 ভাগ হয়ে যাবে। বুঝতে পারলাম? তার মানে এই নয় যে সব ফোর্সকে 4 ভাগে ভাগ করা যায়, এর চেয়ে আর বাইরে কোনো ফোর্স নেই। থাকতেই পারে, আমরা হয়তো জানি না, কিন্তু যেটুকু আমরা জানি এখনো পর্যন্ত, সেই অনুযায়ী সমস্ত ফোর্সকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। তো চলো সেই 4টা ফোর্স সম্পর্কিত একটু ধারণা নেব। কেন স্যার? কারণ এই 4টা ফোর্স সম্পর্কিত ধারণা নিলে তোমার প্রথমত ফোর্স সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো, এবং এই চ্যাপ্টারটা ওই ফোর্সের কোন অংশে পড়ছে একটা আইডিয়া পেয়ে নেব। তো চলো শুরু করা যাক। এই যে স্যার আমি একটু ইংলিশে লিখেছি, ভয় পাওয়ার কিছু নেই, পুরো মিডিয়াম মানে বাংলা স্যার, এই ভিডিওর সমস্ত কিছুই বাংলাতে লেখাতে হবে। এই 4টাই ফোর্স আমি একটু ইংরেজিতে লিখেছি। ওকে স্যার, আচ্ছা যেভাবে আছে একটু লিখে নিও। প্রথম ফোর্স লিখেছি, রোল মানে এর ভূমিকা কি, রেঞ্জ কত দূর পর্যন্ত ফোর্সটা ক্রিয়া করে, স্ট্রেংথ এর প্রাবল্য কত, শক্তিটা কত। আচ্ছা চলো, তো প্রথমে ফোর্স লিখেছি স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স। আশা করছি আমরা নাম শুনেও এসেছি, পড়েও এসেছি। ফিজিক্স মানেই তো আমরা গ্র্যাভিটি এই দিয়েই তো সাধারণত ভাবি, হ্যাঁ কি না? তো স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মোটামুটি স্যার পড়ে এসেছি, F=G m1m2/r²। সে ক্লাস 11এও পড়ে এসেছি, মোটামুটি 9এও একটা ধারণা ছিল, তাই তো? তার মানে কি স্যার, অভিকর্ষ বল, সরি মহাকর্ষ বল কার সাথে সম্পর্কিত? ভরের সাথে, হ্যাঁ কি না? ভরের জন্য যে বল ক্রিয়া করছে G m1m2/r², তাই না? দুটি কণার ভরের মধ্যে বা বস্তুর মধ্যে ভরের মধ্যে যে ফোর্স, তাকেই বলা হচ্ছে স্যার মহাকর্ষ বল। আচ্ছা এর ভূমিকা কি? এর ভূমিকা আমরা সবাই জানি, গ্রহের চারপাশে যে উপগ্রহ ঘুরছে স্যার, গ্রহগুলি যে স্যার কি সে সূর্য বলো বা অন্য কোনো নক্ষত্রের ক্ষেত্রে বলো, ঠিক আছে, তার চারপাশে যে ফোর্সের জন্য ঘুরছে, হ্যাঁ কি না? এই নক্ষত্রগুলো বা আবার সে যে এই যে সৌরজগৎ, এটা আবার কাকে স্যার আবর্তন করছে? সে যাই বলো কমপ্লিট টোটালটাকে কি, গ্যালাক্সি ছায়াপথকে, হ্যাঁ কি না? তো এই যে টোটাল বিষয়গুলো, গ্রহ উপগ্রহ, তারপরে সেই সৌরমণ্ডল বলতে পারো, ছায়াপথ, এই সমস্ত কিছু যে রোটেট করছে, যে বলের দ্বারা পরস্পরের দ্বারা প্রভাব করে আছে, হ্যাঁ কি না? সেটা কোন ফোর্সের জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, মহাকর্ষ বলের জন্য, তাই না? আমাদের আসলে মোটামুটি এই বিষয়গুলো আমাদের জানাই আছে। তাহলে এটা এর ভূমিকা। যে গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এগুলোকে সে মোটামুটি সব সামনে রেখেছে, ফোর্স দিয়ে টেনে মোটামুটি বলতে পারো কোন ফোর্স? মহাকর্ষ বল। আচ্ছা স্যার দুটি কণা মোটামুটি কত দূর পর্যন্ত থাকলে এই ফোর্স ক্রিয়া করবে?
এর রেঞ্জটা কত স্যার? অসীম দূরত্ব পর্যন্ত। ঠিক আছে স্যার, অসীম পর্যন্ত কি এর রেঞ্জ। ঠিক আছে, এই দূরত্ব আরও দূরে রাখো, আরও দূরে রাখো, তো মোটামুটি কত দূর পর্যন্ত স্যার এই ফোর্স ক্রিয়া করে? 0 থেকে শুরু করে তুমি অসীম, এর মিডিলে স্যার এই ফোর্স ক্রিয়া করে। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা স্ট্রেংথটা আমি পরে আসছি, এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে, এই চারটা আমি পরে আসছি। ঠিক আছে, ওটা থাক। নেক্সট 1 নম্বর ফোর্স গেল, মানে ওইরকম কোনো নাম্বারিং নেই যে স্যার 1 2 3 4 এরকম না, আমি র্যান্ডামলি দিলাম। এটা চলো 2 নম্বর। কি ফোর্স বলো স্যার? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, যদিও এখানে দুটো ফোর্সকে আরও স্পেশালি বলতে পারি, একটা হয় ইলেকট্রিক ফোর্স, একটা হয় ম্যাগনেটিক ফোর্স। দুটোকে একসাথে সম্মিলিতভাবে নর্মালি স্যার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলি, তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বল সম্বন্ধে আমার ধারণা আছে? হ্যাঁ স্যার আছে। এই তো স্যার দুটি আহিত কণার মধ্যে যে ক্রিয়াশীল বল, সেটাকে তুমি সবচেয়ে সহজ ভাষায় বলতে পারো মোটামুটি তড়িৎ চুম্বকীয় বল। স্পেসিফিকলি বললে স্যার তড়িৎ বল, বাট অলমোস্ট আমরা বলতে পারি। আমরা জানি স্যার দুটি যদি কণা মনে করো প্লাস প্লাস, তাহলে কী করবে? বিকর্ষণ। মাইনাস মাইনাস কী করবে? বিকর্ষণ। প্লাস মাইনাস আকর্ষণ। এই যে স্যার আধানের জন্য, ঠিক আছে, আহিত অবস্থায় যে আকর্ষণ বিকর্ষণ এই যে ফোর্সগুলো, এটা কি ফোর্স স্যার? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আরও স্পেসিফিকলি বললে স্যার ইলেকট্রিক ফোর্স এর মধ্যেই পড়ছে। আমি শুধু একটা সিম্পল উদাহরণ দিলাম, যেটা আমরা ফোর্স পড়ে এসছি, ঠিক আছে, তারই উদাহরণ দিচ্ছি যে কোন অংশের মধ্যে পড়ছে। ঠিক আছে স্যার, আরও অনেক উদাহরণ আছে, চলো আর দুটো একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। কেমিক্যাল বন্ডিং, এই ফোর্সের ভূমিকা কি? কেমিক্যাল বন্ডিং, আমরা তো রাসায়নিক বন্ধন স্যার কেমিস্ট্রিতে পড়ে এসেছি, হ্যাঁ কি না? কেমিস্ট্রির মূল খেলাই তো স্যার রাসায়নিক বন্ধন। তো ওই বন্ধন সৃষ্টির জন্য দায়ী কোন ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, তারপরে ফ্রিকশন, এই যে স্যার আমি এই পেনটা ধরে আছি, পড়ছে না কেন? আমার আঙুল আর কি এই পেনের মধ্যে কি বল ক্রিয়া করছে? অবশ্যই ঘর্ষণ বল, হ্যাঁ কি না? ঘর্ষণ বলের জন্য দায়ী কে? এই তো স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল। ওকে, আরও বিভিন্ন ধরনের আছে আমাদের মোটামুটি জানা, আমি সেই রকম কিছু কয়েকটা জাস্ট উদাহরণ দিচ্ছি। রাসায়নিক বন্ধনের জন্য দায়ী, ঘর্ষণের জন্য এসব ফোর্স এই দায়ী। আচ্ছা, এই রেঞ্জটাও কত দূর স্যার? অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে স্যার, এরও রেঞ্জ মোটামুটি। ওকে, নেক্সট স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে স্যার, 3 নম্বর চলে এলাম, যদি নাম্বারিং করি। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, এই ফোর্স কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাটমিক নিউক্লিয়াস লিখাই আছে, আমরা জানি স্যার নিউক্লিয়াসের মধ্যে কে আছে? প্রোটন নিউট্রন আছে, হ্যাঁ কি না? তো এই যে স্যার প্রোটন নিউট্রন যাই বলো, এদেরকে কি আবদ্ধ করে রেখেছে কোন বল? নিউক্লিয়াসের মধ্যে এদেরকে স্টেবল অবস্থায় আছে, আবদ্ধ করে রেখেছে কোন বল? কিন্তু স্যার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তো স্যার অ্যাটমিক নিউক্লিয়াসের ভেতরে ওদেরকে যে আবদ্ধ করে রেখেছে, তার ভূমিকা কে রেখেছে? এই বলটা। ওকে স্যার, আচ্ছা স্যার এর রেঞ্জ কত? কত মোটামুটি কত দূরত্বে এই বল ক্রিয়া করে? এই যে স্যার এটা এর রেঞ্জ, মানে এক কথা সেটা নিউক্লিয়াসের রেঞ্জ মোটামুটি সেটা 10⁻⁻15 মিটার। এর মধ্যেই স্যার এই বল কি বলো? কার্যকরী। এই রেঞ্জের বাইরে চলে গেলে এই বলের কোনো অস্তিত্ব নেই। মাথায় ঢুকে তার রেঞ্জ বলতে আমি কি বোঝাচ্ছি? যে যার পরে তার কোনো অস্তিত্ব নেই, মোটামুটি এইভাবে ভাবতে পারো। আচ্ছা নেক্সট উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে স্যার, উইক নিউক্লিয়ার ফোর্স, চলো 4 নম্বর দিলাম, উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, এ স্যার এ আবার কিসের জন্য দায়ী? মোটামুটি এই যে স্যার আমরা মোটামুটি একটু হলো আইডিয়া আছে, ক্লাস 9 বা 10 সে যাই হোক মেবি আমরা পড়ে এসছি স্যার, ওই তো স্যার রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা সম্পর্কিত। ঠিক আছে, তেজস্ক্রিয়তা সম্পর্কিত। এর সাথে আরও একটু অ্যাড করে দিই, ফিউশন ফিশন মানে কি স্যার? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, এই যে মোটামুটি বিষয়গুলো। ঠিক আছে স্যার, এই বিষয়গুলোর জন্য দায়ী কে স্যার? এই স্যার উইক নিউক্লিয়ার ফোর্স। বুঝতে পারলাম স্যার? ওকে, এর রেঞ্জ কত? কত দূরত্বে এই ফ্যাক্টরে এই বল ক্রিয়াশীল স্যার? কত দূরত্বের প্রভাব আছে? 10⁻⁻18 18 মিটার, মানে আরও ছোট রেঞ্জ, এর চেয়েও আরও ছোট রেঞ্জ এই বল ক্রিয়াশীল। মাথায় ঢুকলো? আচ্ছা, এবার যদি একটা কোয়েশ্চেন করি, বলো তো কোন ফোর্সটা সবচেয়ে বেশি শক্তিশালী? যদিও লিখে দিয়েছি ওখান থেকে বলে দিতে পারবো, কিন্তু নর্মালি আমাদের কি মনে হবে? যেটা যদি না লিখতাম সাপোজ ধরে নাও, তাহলে নর্মালি আমাদের হয়তো এটা ফিল হতো গ্র্যাভিটেশনাল ফোর্স। তার কারণটা কি বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স তো স্যার নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ এদেরকে তো সব বাউন্ড করে রেখেছে, হ্যাঁ কি না? তাহলে তো অবশ্যই এটাই সবচেয়ে বড় ফোর্স। কিন্তু স্যার আপনি দেখেন ওখান থেকে দেখতে পাবেন সবচেয়ে স্ট্রং ফোর্সকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নামের মধ্যেই লেখা আছে। এর মনে হতে পারে স্যার তাহলে উইকটা সবচেয়ে উইক, না, চেক করো। আচ্ছা, কীভাবে ওটা লিখেছি দেখে নাও। যদি আমরা মহাকর্ষ বলকে ধরে নাও দুটি কণা বা যাই বলে, মোটামুটি একটা উদাহরণ, একটা জাস্ট একটু কী বলবো তুলনা করার জন্য ধরে নাও এই বলকে একক ধরলাম, মহাকর্ষ বলকে ধরলাম একক, তাহলে ওর তুলনায় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত গুণ? 10⁻36 গুণ।
মানে ভেবে নাও কতবার কোটি বলতে হবে, বুঝে নাও, কারণ আমি তো স্যার ক্যালকুলেশন করতে পারছি না, একের পর 36টা শূন্য। এবার ভাবো কত কোটির কোটি কোটি করতে হয়তো স্যার বুড়ো হয়ে যাব। নেক্সট স্ট্রং কত স্যার, 10⁻⁻, নয় স্যার, পাওয়ার 38 গুণ, এত বেশি। আর উইক নিউক্লিয়ার ফোর্স 10⁻25, নামে উইক কিন্তু উইক নয় স্যার, দেখেন কতটা বেশি। তাহলে স্যার সবচেয়ে কে স্যার মানে ফোর্সের শক্তির দিক দিয়ে সবচেয়ে কে বেশি শক্তিশালী? এই তো স্যার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তারপরে কে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপরে কে স্যার এটা। তারপরে এটা। তার মানে সবচেয়ে দুর্বল স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। তবু মনে একটু কেমন মনে হচ্ছে। চলো এখান থেকে অনেকের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, আমি যেটা এক্ষুনি চলে আসছি সেটা, আচ্ছা স্যার এটা মানলাম যে এই দুটো ফোর্স অত্যন্ত কম ডিস্টেন্সে কাজ করে, 10⁻⁻15 এই রেঞ্জের বাইরে এই ফোর্সের কোনো প্রভাব নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার এই দুটো ফোর্সই তো অসীম পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ কি না? এই রেঞ্জ স্যার অসীম পর্যন্ত বিস্তৃত আছে, অসীম থেকে মানে 0 থেকে শুরু করে অসীমের মিডিলে রাখলে এই বল কার্যকরী। আচ্ছা তাহলে ওভারঅল এ তো অনেক বেশি শক্তিশালী। কোথায় গেল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? 10⁻36 গুণ বেশি শক্তিশালী, হ্যাঁ কি না? তাহলে আমাদের মহাবিশ্বে কোন ফোর্সকে বেশি মানে প্রভাবশালী হওয়া উচিত ছিল? অবশ্যই কোনটা আমাদের মাথায় আসবে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার কারণটা কি? এটা বেশি অনেক তীব্র, অনেক বেশি শক্তিশালী। বাট আমরা তো বললাম যে স্যার গ্রহ নক্ষত্র এগুলোর মধ্যে কোন ফোর্স ক্রিয়া করে, মানে লার্জ স্কেলে কে স্যার প্রভাবশালী? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে তো এটা স্যার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? এটা একটা কোয়েশ্চেন আসা উচিত। চলো একটু ভাবা যাক বিষয়টাকে নিয়ে। একটা বিষয় এক্ষুনি বলা হলো, আসছি আমি একটা তুলনা দিচ্ছি কত বেশি শক্তিশালী, আমি একটু পরে আসছি, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমি যখন বলেছিলাম একটা কথা ভালো করে হয়তো লক্ষ্য করেছিল জানি না, একটা কথা বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোথায় ক্রিয়াশীল? আহিত কণা, মানে ধনাত্মক হতে হবে বা ঋণাত্মক, কিন্তু আহিত হতে হবে। আচ্ছা এটা চলো সিম্পলি বলি, যে কোনো বস্তু ন্যাচারাল অবস্থায় কি নিউট্রাল, বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে মানবদেহ আমরাও কি অ্যাটমস দিয়েই তো তৈরি, হ্যাঁ কি না? মলিকুলার লেভেলে যাচ্ছে অ্যাটমস দিয়ে তো তৈরি। অ্যাটমসে কী আছে? নিউক্লিয়াস, ইলেকট্রন। নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে বাইরে ইলেকট্রন ততই থাকে, তাহলে প্লাস মাইনাস কি 0। দেখো আছে ইলেকট্রন নেগেটিভ, আছে পজিটিভ, কিন্তু ওভারঅল কত? 0। তাহলে আমাদের মানবদেহ কি হলো ওভারঅল কি 0, হ্যাঁ কি না? বোর্ডটা কি ওভারঅল 0। যাই কিছু দেখছো অলমোস্ট বাস্তবে প্রকৃতির ক্ষেত্রে ন্যাচারাল অবস্থায় 0, হ্যাঁ কি না? কিন্তু তার মধ্যে কি প্লাস মাইনাস আছে, কিন্তু তারা আহিত নয়, মানে এক্সট্রা নেই বা ঘাটতি নেই, অল ওভার স্যার 0 সেম। প্ল্যানেটসগুলো তারাও স্যার মলিকিউলস অ্যাটমস দিয়ে তৈরি, ওদেরও প্লাস মাইনাস আছে, কিন্তু ওভারঅল কি 0। ফলে আহিত হচ্ছে কি না? চার্জ টোটাল কত? 0। যেহেতু চার্জ 0 স্যার আহিত অবস্থা নেই, এই ফোর্সের কোনো ভূমিকা নেই অল ওভারে, হ্যাঁ কি না? বুঝতে পারছি কি বলতে চাইছি? তাহলে কে তখন প্রভাবশালী হয়ে যাচ্ছে? এই তো স্যার ভরের জন্য। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? এই হচ্ছে কারণ। যদি কোনো রকমভাবে এটা সম্ভব হতো যে স্যার ওভারঅল আহিত হতো প্ল্যানেটসগুলো বা সেই বলো যা সমস্ত কিছুই যাই কিছু বললাম স্যার, প্ল্যানেটস এই স্টার্স এই সমস্তগুলো যদি স্যার কোনো রকমভাবে আহিত অবস্থায় থাকতো, ওভারঅলের কথা বলছি, তাহলে স্যার অবশ্যই কে প্রভাবশালী হতো? অবশ্যই এটা প্রভাবশালী হতো। চোখ বন্ধ করে, চোখ খোলা থাকলেও কিছু যায় আসে না স্যার, অবশ্যই এটা হতো। মাথায় ঢুকলো তাহলে? এই ছিল স্যার মোটামুটি একটা ধারণা। আচ্ছা এবার আমরা যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা শুরু করব সেটা কোন অংশে পড়বে? এই যে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের। আরও স্পেসিফিকলি বললাম এখানে দুটো ফোর্স লুকিয়েছে, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। আরও স্পেসিফিকলি বলে ইলেকট্রিক ফোর্স। এই অংশে পড়ছে আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। আমরা আধানের মধ্যে, দুটি আধানের মধ্যে, অসংখ্য আধান হতে পারে, আমি দুটো উদাহরণ দিই, দুটি আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ এই ফ্যাক্টরগুলো নিয়েই স্যার আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা। বুঝতে পারলাম তাহলে স্যার কি বলা হচ্ছে? ওকে, তাহলে আমরা এতগুলোর মধ্যে কোন অংশ পড়বো? এই অংশটা মোটামুটি পড়বো। ম্যাগনেটিক ফোর্সটা আমরা কোথায় চলে আসবো? তড়িৎচুম্বকত্ব যখন চ্যাপ্টার যাবো সেখানে স্যার এই অংশটাও পেয়ে যাব। আমাদের ক্লাস 12-এ মোটামুটি এই বিষয়টা এই যে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই বিষয়টা একটু চর্চার বিষয় থাকে আমাদের ক্লাস 12-এ। ঠিক আছে স্যার, বেশ কয়েকটা চ্যাপ্টার এই ফোর্সটার ওপরেই যাবে আমাদের। ওকে আচ্ছা, তো মোটামুটি এই ছিল ধারণা। চলো একটা উদাহরণ দিই বা একটা এক্সাম্পল দিই। স্যার এই দুটো ফোর্স তো বলে তো দিলাম স্যার যে 1 গুণ 10⁻36 গুণ। চলো প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যাক, তবেই তো স্যার বিশ্বাস হবে। আচ্ছা চলো দেখা যাক। ছোটোবেলায় যেটা করেছিলাম মনে আছে? কি করেছিলাম বলবেন তবে তো মনে থাকবে স্যার। হ্যাঁ চলো, আমরা কি করতাম মনে আছে? ছোটো ছোটো করে কাগজ স্যার, টুকরো টুকরো ছোটো ছোটো করে কাগজ রেখে দিতাম, ঠিক আছে, খাতার ওপরে বা সামথিং নিচে। এবার একটা চিরুনি নিলাম, মাথা দিয়ে ঘষে দিলাম, তাই তো চুলে,
দিয়ে স্যার টাচ করালাম, টাচ না একটু দূরে রাখতাম, কী হতো, চিরুনিতে কী হতো, গিয়ে গিয়ে আকর্ষিত হতো, হ্যাঁ কি না? চলো এখানে ভাবা যাক। এই যে স্যার চিরুনি আকর্ষণ করছে কোন ফোর্সের জন্য, প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছি আশা করছি। এখানে কোন ফোর্স ক্রিয়া করে, তড়িৎ বল, প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে, হ্যাঁ কি না? কীভাবে না ভাবে আগে চ্যাপ্টারে পড়ে এসেছি তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারে। তো স্যার ওখানে কোন ফোর্স ক্রিয়া করছে, ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স, মানে স্পেসিফিকলি ইলেকট্রিক ফোর্স, সে যাই বলো, কারণ উঁচু ক্লাসে গিয়ে পড়বো স্যার, আলাদা কোনো ব্যাপার নেই, ওই একটাই ফোর্স। আচ্ছা সে যাই হোক, সে পরের বিষয়, এই মুমেন্টে আসছি না। তো যাই হোক এই ফোর্সের অন্তর্গত এই যে স্যার আকর্ষণটা, এবার বলো এই যে টুকরো টুকরো কাগজগুলো ছিল সেগুলোকে পৃথিবীকে আকর্ষণ করছিল? অবশ্যই করছিল। পুরো পৃথিবীর ভর কত, সে কাগজগুলোকে আকর্ষণ করছিল। ঠিক আছে, আমি কিচ্ছু করলাম না, জাস্ট একটু ঘষলাম মাথায় চিরুনিতে, আকর্ষণ করে। তাহলে কোন ফোর্সটা বেশি, বোঝার চেষ্টা করো। পৃথিবী, কাগজের টুকরোগুলো ছিল, দেখছো পৃথিবীর তুলনায় কত বড় চিরুনি। ওকে, আমি জাস্ট ঘষলাম ওপরে চলে গেলো, তাহলে কোন ফোর্সটা বেশি, পৃথিবীর না এটা? অবশ্যই এই ফোর্সটা বেশি। তাহলে এখান থেকে আইডিয়া পাচ্ছি, হ্যাঁ স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে কথাটা বলছেন সেটা অবশ্যই কি পৃথিবীর আকর্ষণের চেয়েও বেশি বলে কোথায় চলে যাচ্ছে, ওপরে। এটা একটা সিম্পল একটা উদাহরণ দিলাম যেটা আমাদের প্র্যাকটিক্যাল। আচ্ছা স্যার ফাইনম্যান, স্যার রিচার্ড ফাইনম্যান, তোমরা হয়তো অনেকে নাম শুনেছো বা হায়ার স্টাডি গেলে তো শুনবে স্যারের নাম, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে। আচ্ছা তো তিনি কিভাবে কতটা শক্তিশালী একটু বুঝিয়েছেন, তো চলো বোঝানো যাক। তিনি একটা উদাহরণ দিয়েছেন এই দুটি ফোর্সকে তুলনা করার জন্য। ঠিক আছে, দেখেন সাপোজ মনে করো তুমি আর তোমার বন্ধু, আপনি হাসছেন, ঠিক আছে, আর আপনার বন্ধু কাঁদছে, তার কারণ কি আপনি আপনার বন্ধুর আইসক্রিম কেড়ে খেয়ে নিয়েছেন। ঠিক আছে, এই অবস্থায় মোটামুটি ভাবেন। এবার আপনারা স্যার কোভিডের জন্য 1 হাত দূরত্ব বজায় রেখেছে, যদি 1 হাত দূরত্ব বজায় রেখে কিছু হবে না, দূরে রাখতে ধরে না 1 হাত দূরত্বে আছো, কত দূরত্বে আছো পরস্পর থেকে, 1 হাত। স্যার রিচার্ড ফাইনম্যান যেভাবে বলেছেন, ঠিক আছে, আমি সেইভাবে উদাহরণটা দিচ্ছি, তিনি যেভাবে দিয়েছেন, ঠিক আছে, যে কথাটা তিনি বলতে চেয়েছেন সেটা বলছি। তোমরা কত দূরত্বে আছো, 1 হাত। এবার এক্ষুনি কি বললাম, মানব দেহ কি অসংখ্য ইলেকট্রনের সমষ্টি। স্যার শুধু কেন ইলেকট্রন বলছেন, প্রোটন হচ্ছে, হ্যাঁ আছে, আমি একটু ইলেকট্রনের উদাহরণ নিচ্ছি। ঠিক আছে, তো অল ওভার তো জিরো, চার্জ জিরো, চার্জ জিরো। যদি কোনো রকমভাবে এটা সম্ভব হতো, আমাদের পুরো শরীরে যতগুলি ইলেকট্রন আছে তার চেয়ে 1% বেশি ইলেকট্রন যদি থাকতো আমাদের কাছে, তাহলে আমরা কি আহিত হয়ে গেলাম? বুঝতে পারলাম কি বলতে চাইছি? বেশি নয়, যত ইলেকট্রন আছে 1% ইলেকট্রন যদি আমাদের বেশি থাকতো, উভয় ক্ষেত্রে, তোমার আর তোমার বন্ধুর ক্ষেত্রে যদি স্যার 1% করে বেশি ইলেকট্রন থাকতো, তাহলে কি আহিত অবস্থা হয়ে গেলাম, মাইনাস মাইনাস হয়ে গেলাম, তাহলে পরস্পরকে কী করবে, অবশ্যই কি বিকর্ষণ করবে, হ্যাঁ কি না? তো এই বিকর্ষণ বলটা কত হতো জানো? এই বিকর্ষণ বলটা এতই শক্তিশালী হতো যে পুরো পৃথিবীকে তুলে নেওয়ার মতো ক্ষমতা রাখে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কত বেশি, একটা আইডিয়া পেলাম। বুঝতে পারলাম উদাহরণটা, 1% বেশি ইলেকট্রন, সাপোজ মনে করো কোনোরকমভাবে তোমার শরীরে ধরে নাও 100টা ইলেকট্রন আছে, তাহলে আমি কী করো, আরও 10টা ইলেকট্রন, 1% মানে কি একটা ইলেকট্রন, তাই তো? সেটাই, তাহলে আরও একটা ইলেকট্রন দিলাম তোমার বন্ধুকে, আর একটা, তাহলে কি তোমরা নেগেটিভ হয়ে গেলে, আগে তো জিরো ছিল এখন নেগেটিভ হয়ে গেলে, তাহলে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে, নেগেটিভ নেগেটিভ, সেই বিকর্ষণ বলটা কত, এত বেশি যে স্যার পুরো পৃথিবীকে তুলে নেওয়ার মতো ক্ষমতা রাখে। তো মোটামুটি এই ছিল স্যার একটা ধারণা আমাদের বল সম্পর্কিত এবং তাদের ভূমিকা কী। আর হ্যাঁ আরেকটা বিষয় বলি, আমাদের পুরো ইউনিভার্স টিকেই আছে কিন্তু এই 4টা ফোর্সের জন্য, একটা এপাশ ওপাশ হলেই সব গেল। ঠিক আছে স্যার, আচ্ছা মানে আমাদের পিলার ভাবতে বলেন মোটামুটি আমাদের ইউনিভার্সের। ওকে নেক্সট চলে আসছি, এবার স্যার আমরা মোটামুটি মূল চ্যাপ্টারে ঢুকছি। এবার আমরা কুলম্বের সূত্রে চলে আসছি। স্যার এতক্ষণে নাম দিলাম তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের নাম। ওকে স্যার, এবার স্যার প্রপারলি চ্যাপ্টারে ঢুকে পড়লাম। চ্যাপ্টার শুরুতে আমরা কি করব, কুলম্বের সূত্র। আশা করছি স্যার ক্লাস 9 বা সামথিং কোনো ক্লাসে এটা আপাতত কিছুটা হলেও পড়ে এসেছি, হ্যাঁ কি না? তো চলো একবার জানা যাক, আরও একবার রিপিট করে দিই। কুলম্বের সূত্রটা কি, ধরে নাও দুটি আধান Q1 ও QT নয় স্যার Q2, সরি, Q1 ও Q2 পরস্পর কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। ঠিক আছে, এবার একটা বিষয় বলো, দুটি আধান একটা দূরত্বে আছে, তাহলে কি হয় আকর্ষণ বল ক্রিয়া করবে বা বিকর্ষণ, অবশ্যই ডিপেন্ড করছে তাদের প্রকৃতি অনুযায়ী। যদি দুটোই প্লাস হয় বিকর্ষণ করবে, দুটো মাইনাস হয় বিকর্ষণ করবে, একটা প্লাস একটা মাইনাস আকর্ষণ করবে। সে যাই হোক আমার জানার দরকার নেই সে প্লাস না মাইনাস আছে, আমি ধরে নিলাম সে যে কোনো হতে পারে, বল তো ক্রিয়া করবে, হ্যাঁ কি না? সে আকর্ষণ হবে বিকর্ষণ, যাই হোক আমি সেটাই লিখেছি, অত ভাষা নিয়ে লিখে সিম্পলি এফ ভ্যারিজেস কী হয়, যে বলটা ক্রিয়া করবে সেটা কার সাথে সমানুপাতিক হয়, Q1 Q2, মানে কি আধান দুটির গুণফলের সমানুপাতিক। অবশ্যই কখন, যখন আর স্থির। এর মানেটা কি, সাপোজ ধরে নাও এই যে দূরত্বটা আছে, এই দূরত্বেই এর মান মনে করো 10 কুলম, এর মান মনে করো 5 কুলম,
ঠিক আছে, তাহলে এখন যে আকর্ষণ বলটা হবে, চলো একটু গুণ করে দেখি, 5 10 কত, 50, হ্যাঁ কি না? এখন যে আকর্ষণ বলটা হবে এর মান যদি এখন আমি ধরে নাও 12 কুলম্ব করে দিলাম, এটা ধরো 5 কুলম্বে রাখলাম, তাহলে এখন গুণফল কত হয়ে গেলো? তো 60, মানে গুণফল কি বাড়লো, তাহলে এখন আকর্ষণ বলটাও কি হবে? বেশি হবে। যে কোনো একটা বাড়াতে পারো বা দুটোই বাড়াতে পারো, চলো এটাও বাড়িয়ে দিলাম, চলো ধরে নাও এটা 12 কুলম্ব, এটা মনে করেন 10 কুলম্ব করে দিলাম এটাকে, তাহলে এখন গুণফল কত হবে? 12 × 10 কত? 120, তাহলে কি গুণফল কি বেড়ে গেল? হ্যাঁ কি না? গুণফল বাড়ছে মানে কি, সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক, ঠিক আছে, সেটাও কি হবে? বৃদ্ধি পাবে। একই রকমভাবে যদি স্যার এই আধানের মানকে 10 কুলম্ব ছিল, কমাই 9 কুলম্ব করি, 8 কুলম্ব করি, তাহলে গুণফলও কমবে, বা দুটোকেই কমাই, এটাকেও মনে করো কমালাম 8 কুলম্ব বা 9 কুলম্ব করলাম, এটাকেও মনে করো 5 থেকে 2 বা 3 করলাম, তাহলে কি গুণফলটাও কমে যাবে, ফলে আকর্ষণ বলটাও কি হবে বা বিকর্ষণ বলটা কি হবে? কমে যাবে। এক কথায় গুণফলের সমানুপাতিক, গুণফল বাড়লে বাড়বে, কমলে কমবে। ঠিক আছে স্যার, যে কোনো একটা বাড়তে পারে বা দুটো বাড়তে পারে, উভয় ক্ষেত্রে গুণফল বাড়া কমা হবে। নেক্সট, এফ ভ্যারিজ 1/r², এর মানে কি, তাদের যে মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক, অবশ্যই কখন? যখন Q1 Q2 স্থির। আচ্ছা ছোট্ট একটা বিষয় বলি, এর আগের যে কেসগুলো বললাম না, এই যে দুটো কেস, এই দুটো কেসের এই দূরত্বটা কিন্তু ফিক্সড ছিল, শুধুমাত্র কি চেঞ্জ করছিলাম? আধানগুলোকে চেঞ্জ করছিলাম। সেকেন্ড কেসে কি, এই আধানগুলো ফিক্সড, মানে ধরে নাও এই আধানগুলো একটা হচ্ছে 10 কুলম্ব 5 কুলম্ব, তাহলে আমি আধানে আর হাত দিতে পারবো না। আগে যেমন দূরত্বতে হাত দিতে পারছিলাম না, চেঞ্জ করতে পারছিলাম, এবার আধানে আর হাত দিতে পারবো না, মানে কি চেঞ্জ করতে পারবো না আধানকে। 10 5 তো 10 5ই থাকবে। সেকেন্ড কেসে বলছি শুধুমাত্র কি করতে পারি, ধরে নাও এটা 10 সেন্টিমিটার আছে, সরি এখানে ধরলাম, মনে করো এটা 10 সেন্টিমিটার, বা ধরো না 10 মিটারই বললাম, 10 মিটার, ঠিক আছে। এবার কাজ করলাম 10 আর 5, 10 মিটার দূরত্বে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে, আমি যদি দূরত্বটা কমাই, ধরে নাও এই যে স্যার 10 আর 5 কুলম্ব, দূরত্বটা ধরে নাও আমি 5 সেন্টিমিটার করে দিলাম, ঠিক আছে, তাহলে কি দূরত্ব আর মধ্যবর্তী কমে গেল, কমে গেল, তার মানে কি হবে? আকর্ষণ বিকর্ষণ বল কি হবে? বাড়বে। কি হারে বাড়বে? দূরত্বের সাথে স্কোয়ারের ব্যস্ত, ঠিক আছে, মানে বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারলাম? মানে স্যার এক কথায় দূরত্ব কমলে আকর্ষণ বিকর্ষণ বল বৃদ্ধি পাবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বিকর্ষণ বল হ্রাস পাবে। সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক, তড়িৎ বল, এক কথায় তড়িৎ বল বলা হয়। ঠিক আছে স্যার, দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বলকে তড়িৎ বল বলা হয়। সে আকর্ষণ বিকর্ষণ যাই হতে পারে। তাহলে তড়িৎ বল কি হবে? দূরত্ব হ্রাস পায়, বৃদ্ধি পাবে, দূরত্ব বৃদ্ধি পায়, হ্রাস পাবে। এই ছোট্ট কালের বিষয় আমি শুধু একবার রিপিট করলাম। আচ্ছা, দুটোকে একসাথে কি লিখতে পারি? এফ ভ্যারিজ Q1 Q2 আর স্কয়ার। এবার স্যার সবই পরিবর্তনশীল, আর Q1 Q2 এগুলো স্যার পরিবর্তনশীল। ঠিক আছে, লিখে দিতে পারো আর Q1 Q2 পরিবর্তনশীল। এবার তুমি যা চেঞ্জ করবে করো, সব ক্ষেত্রে এই জিনিসটা তখন মান্য হবে। এফ ভ্যারিজ Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এফ সমান কি লিখতে পারি? একটা অবশ্যই ধ্রুবক নিয়ে আসতে হয়। কে ড্যাশ ধরলাম, কে কেন ধরলাম না? কারণ তুমি ধরতেই পারো, কিচ্ছু যায় আসে না তাতে। কে ড্যাশ কে এই জন্যই ধরলাম না, কারণ একটু পরে আমরা স্যার পড়া বৈদ্যুতিক ধ্রুবক বলে কি একটা বিষয় আছে, সেখানে কে দিয়ে ডিনোট করা হয়, তার জন্য যাতে ঝামেলা না হয়ে যায় কে ড্যাশ ধরলাম। তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে ড্যাশটা কি অবশ্যই সমানুপাতিক ধ্রুবক, বা একে স্যার আরও একটা স্পেসিফিক নাম আছে, কুলম্ব ধ্রুবক বলা হয়। আচ্ছা, কে এর মান একটু লিখে রাখতে পারো, এর মান মাধ্যমের প্রকৃতি ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে। এই যে কে এর মানটা না, এই আধান দুটোকে কোথায় রেখেছো? জলে, পারদে, বায়ুতে, কাঁচের মধ্যে, কোথায় রেখেছো তার উপর ডিপেন্ড করছে এই কে এর মান, কে ড্যাশের মান। আর কার উপর ডিপেন্ড করে? আর ড্যাশের একক, তুমি সিজিএস একক ইউজ করছো না এসআই, তার উপরও ডিপেন্ড করে কে। কীভাবে? একটু পরেই চলে আসছে। তাহলে এই ছিল স্যার মোটামুটি ছোটোকালের বিষয় আমরা পড়ে এসেছিলাম। আচ্ছা, আগে দেখে নাও এটুকু। চলো এবার যে ইকুয়েশনটা লিখলাম, এফ সমান কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, চলো এর সিজিএস আর এসআই পদ্ধতির এক্সপ্রেশনটা লিখবো। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে মনে রাখবেন যে কে ড্যাশটা লিখলাম না, সমানুপাতিক ধ্রুবক কুলম্ব ধরো, এটা কথা হয় 1, অবশ্যই কোন মাধ্যমে? বায়ু বা শূন্য মাধ্যমে। তাহলে স্যার এফ সমান কী হবে একটু বলেন তো সিজিএস পদ্ধতিতে? কে ড্যাশ 1 হয়ে গেল, তাহলে কি Q1 Q2 বাই কি আর স্কোয়ার, হ্যাঁ কি না? কারণ কে ড্যাশটা 1। আচ্ছা, মনে রাখবে সিজিএস পদ্ধতিতে অনেক অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে স্যার, এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, অনেক জায়গায় আমরা ইউজ করবো, মনে রাখিও। নেক্সট, তাহলে স্যার এসআই পদ্ধতিতে কী হতে পারে? চলো দেখা যাক তো। এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান কী হতে পারে? মনে রাখবে এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান হয় 1/4 পাই এপসাইলন নট। কোন মাধ্যমে? অবশ্যই বায়ু বা শূন্য মাধ্যমে। ওকে, তাহলে এফ এর মানটা দেখতে কেমন হবে? স্যার এই ফর্মুলাটা একেবারে মুখস্থ রেখে দিও, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ স্যার, এটাকে এপসাইলন নট বলা হয়। ঠিক আছে, এপসিলনও অনেক সময় অনেকে বলে, সে উচ্চারণ যাই করে। জি স্যার, এটাকে পড়ছেন না, এটাকে এপসিলন, এপসিলন।
তারপরে নট, ঠিক আছে স্যার, NOUGST নট। এপসিলন, এটার মানে হচ্ছে এপসিলন, এই স্যার ই এর মতো মোটামুটি মনে হচ্ছে, একটু বাঁকা ই দিয়ে স্যার একটা মাঝখানে দাগ, এটা এপসিলন, এখানে দিয়ে দিলাম নট, ঠিক আছে স্যার, এপসিলন নট। ওকে, আচ্ছা চলো, এই হচ্ছে টোটাল বিষয়। আচ্ছা, এপসিলন বা এপসাইলন, আমি নর্মালি এপসাইলনই বলবো, ওকে, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। এটা কোন মাধ্যমে? শূন্য বা বায়ু মাধ্যমে, ঠিক আছে স্যার। আচ্ছা চলো, তাহলে স্যার এই গল্প গেল। তাহলে স্যার এপসাইলন নটটাকে কি বলবো? এপসাইলন নটটাকে লিখে রাখো, একে কি বলা হয়? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, একটু লিখে রাখিও, এর নাম হচ্ছে স্যার শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, আচ্ছা, এর একক, মাত্রা, মান একটু জেনে রাখবো, শর্ট কোয়েশ্চেন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, এপসাইলন নটের একক একটু নিজেরা ট্রাই করো তো। স্যার একক মুখস্থ রাখার দরকার নেই, একটা জিনিস আমি সব সময় মানে স্যার আপনাদের বলবো, 11-12 উঠে গেছেন মানে একক মুখস্থ রাখার খুব কম প্রয়োজন হয়। অবশ্যই কিছু কিছু একক আছে মুখস্থ রাখতে হয়, কিন্তু কি সম্পর্ক থেকে একক চলে আসবে। চলো একক বের করা যাক। এফ সমান কি 1/4 পাই, কার একক বের করবো? এপসাইলন নট, তাহলে এপসাইলন নটকে পাশে নিয়েছিলাম, দেখো একক পরে লিখছে আগে মান থেকে। আচ্ছা এখানেই করি, চলো এখানেই দেখো লেখা হয়েছে এই পর্যন্ত, একটু লিখে দিও। ওকে, নিজেরা ট্রাই করি তো। চলো, এপসাইলন নট মানে কী হবে বলো তো? এখান থেকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে কী হবে? 1/4 পাই রেখে দিলাম Q1 Q2 বাই কি আর স্কয়ার তো ছিল ইন্টু এফ, মাথায়গুলো কী করলাম? এফটাকে তলায়। চলো একক বলো, Q1 এর একক কি? অবশ্যই এসআই যেহেতু, তাহলে কি কুলম্ব, কুলম্ব, তাহলে কী হয়ে গেল? কুলম্ব স্কোয়ার। নিচে 4 পাইয়ের তো কোনো ব্যাপারই নেই, একটা সংখ্যা, আর স্কোয়ার মানে কি দূরত্ব, মানে কি মিটার স্কোয়ার। স্যার ফোর্স মানে কি নিউটন, তাহলে স্যার একটু ওপরে নিয়ে গিয়ে লিখছি, তাহলে কী হয়ে গেল স্যার? একক কুলম্ব স্কোয়ার, ওপরে গেলে স্যার মিটার-2 নিউটন ইনভার্স। সে যা আগে পরে যেটা লিখবে লিখো, যেটা অসুবিধা, মিটার-2 আগে পরে যেটা লিখবে লিখো। মাথায় রেখো কুলম্ব স্কোয়ার, অবশ্যই সিটা যেন বড় হয়, এমটা ছোট হবে, ঠিক আছে। এই রুলসগুলো একটু মনে রাখবো, কোনো বিজ্ঞানীর নাম দিয়ে হলে সেটাকে বড় হাতে লিখবো স্যার। কুলম্ব স্কোয়ার, মিটার ওপরে গেলে -2 নিউটন ইনভার্স, ব্যাস হয়ে গেল স্যার, মুখস্থ রাখার দরকারই নেই। ওকে, অনেক সময় দেখবে মিটারটাকেও শেষে লেখা হয়, একই, কাটানোর দরকার নেই। আমি কি বললাম স্যার? একই, এই জন্য কখনো নাম্বার কাটবে না, চিন্তা করতে হবে না। ওকে, আগে পরে সে যাই লিখো, কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার -2। ওকে, আচ্ছা নেক্সট স্যার মাত্রাটা বলো তো। সে একই রকম লিখলাম, এপসাইলন নটের মাত্রা ট্রাই করো। আগেই বলেছি একক মাত্রা আমরা মুখস্থ রাখবো না, সব সম্পর্ক থেকে। চলো করা যাক। আচ্ছা বলেন স্যার, 1/4 পাই কোনো গল্পই নেই। Q1 Q2 একক কী হয়? আইটি তো নাকি, তাহলে কি আইটি ইন্টু আইটি, আধান মানে কি আই ইন্টু টি, তাই না? তো আয়ের তো আই হয়, আর টি ক্যাপিটাল টি, তাই তো। আর মানে কি দূরত্ব, তাহলে কি হবে বলো? এল স্কোয়ার। এফ মানে কি MLT-2। হ্যাঁ কেন এক, চলো লেখা যাক। এমটা ওপরে গেল, কারণ MLT একটা লিখে অভ্যস্ত প্রথমে, চলো এমটাকে ওপরে দিলাম, এম তাহলে ইনভার্স। আচ্ছা এলটাকে ওপরে দিচ্ছি, তাহলে ভালো করে দেখে তো, এল দুটো আর একটা কটা? তিনটে, তাহলে L-3 টি, টি কটা? দুটো, ওপরে গেল মাইনাস প্লাস, তাহলে টি 4টে। ওকে, আর আই কটা? স্কোয়ার। দেখো তো এটা আসছে কিনা মাত্রা, হয়ে গেল এম ইনভার্স এল স্কোয়ার, তিনটে, ওপরে গেল -3, টিও -2, ওপরে প্লাস আই স্কোয়ার। ওকে স্যার, আচ্ছা চলো, মাত্রা গেল, একা গেল মান, মানটা একটু আমরা মুখস্থ রাখবো। আগেই বলি স্যার, যে তিনটে জিনিস লিখালাম না এপসাইলন নট দিয়ে, একেবারে ছোটস্থ থাকে, শর্ট কোয়েশ্চেন হিসেবে প্রচুর আসে এই তিনটে। একক দিয়ে দিতে পারে, মাত্রা দিতে পারে, মান চাইতে পারে, ঠিক আছে। মানটা না চাইলেও তো এর তো স্যার অঙ্কের মুখস্থ লাগবেই, এটা বিভিন্ন অঙ্কে লাগবে এটা। 8.85 × 10⁻⁻12, এই তো একক বসিয়ে দাও, কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার -2। এই তিনটে যেন একদম ঠোঁটস্থ থাকে, ঠিক আছে। ঠোঁটস্থ এই দুটো তো রাখার দরকারই নেই, কারণ এই দুটো তুমি ইকুয়েশন থেকে পেয়ে যাবে, মাথা হেডেক নিয়ে লাভ নেই। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে স্যার, 8.85 10⁻12, এই মানটা একটু আমরা মুখস্থ রাখবো, অনেক অঙ্কে লাগবে। এর সাথে আর একটা মান একটু মুখস্থ রাখে, আমি সাইডে লিখে দিচ্ছি, এই মানটা স্যার 1/4 পাই এপসাইলন নট, এই মানটা অবশ্যই মুখস্থ রাখবে। কোথায় গেল? এই যে স্যার এই মানটা 9 × 10⁹, এটা মানটা। এককটা কী হবে একটু ভাবো তো। আচ্ছা ভালো করে দেখো, 1/4 পাই এপসাইলন নট, ভালো করে দেখিও, 4 পাইয়ের কোনো একক আছে না, শুধু এপসাইলন নটের একক, তাহলে নিচে আছে, তাই তো। তাহলে এপসাইলন নটের যা একক তার ইনভার্স হয়ে যাবে, তাহলে কি এটার ইনভার্স হয়ে যাবে, তাই না? মানে এর উল্টোটা এক কথা, এটাকে 1/, ভাবো এটাকে 1/, এটাই না 4 পাইয়ের তো কোনো একক নেই এটা, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে কি মিটার স্কোয়ার ওপরে। তো চলো প্রথমে পজিটিভ বলে লিখছি, ওপরে মিটার স্কোয়ার, ওপরে নিউটন,
ঠিক আছে, তারপরে কি আছে কুলম্ব উপরে চলে গেলো, তাহলে কুলম্ব -2। দেখো প্লাসগুলো আগে লিখলাম, তাতে কিছু আসে না, তুমি আগে পরে যেটা লিখবা লিখো। মাথায় ঢুকলো, মিটার উপরে গেল মিটার স্কোয়ার, নিউটন উপরে গেল শুধু নিউটন হলো। আর এটা কি কুলম্ব -2, -2 কুলম্বে আছে, ঠিক আছে, কুলম্ব -2 ব্যাস হয়ে গেল। এই মানটা মুখস্থ রাখবো, 9 × 10⁹ ওকে। এই চারটা অবশ্যই, এই মানের কথা বলছি স্যার, মান এবং শর্ট কোয়েশ্চেন হিসেবে এই দুটো অঙ্কের জন্য লাগবে, এই দুটো আপনার অঙ্কের জন্য লাগবে, আর এই দুটো আপনার অনেক শর্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ওকে, দেখে নিও নেক্সট। আমরা যে ইকুয়েশনগুলো লিখলাম একটু ভালো করে বলো তো কোন মাধ্যমের জন্য? শূন্য মাধ্যম, হ্যাঁ কি না? তো আধান তো শূন্য মাধ্যমে নাও থাকতে পারে, জলে আছে, পারদে আছে, আরও কোথাও আছে, অন্য কোনো মিডিয়ামে আছে, তখন স্যার কী ইকুয়েশন হবে? চলো লেখা যাক জেনারেল ফর্ম, মনে রাখিও। ওকে, আমরা নর্মালি এসআই ফর্মটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এফ সমান যে কোনো মাধ্যমের ক্ষেত্রে 1/4 শূন্য মাধ্যমের ক্ষেত্রে কী বলেছিলাম এখানে? এপসাইলন নট, এখানে শুধু নটটাকে হাওয়া বাতাস করে দাও, শুধু এপসাইলন, ঠিক আছে। 1/4 এপসাইলন, যখনই নট দিয়ে দিলাম বুঝে নিও সেটা শূন্য মাধ্যম কেউ আছে, তাহলে 1/4 এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য। ওকে, ইন্টু কি Q1 Q2/r²। ওকে, এটাকে আর এক ফর্মে লেখা হয়, আর আমি রেকমেন্ড করব স্যার সেই ফর্মটাই মনে রাখিয়েন, কারণ সেটা একটু বিস্তারিত ফর্ম। কে এপসাইলন নট, মানে এখানে আরও একটু ভিতরে গেলাম, এপসাইলন জিনিসটা কি সেটা বোঝানো হলো, ঠিক আছে স্যার। তাহলে এই দুটো ফর্ম, মানে যে সবচেয়ে জেনারেল ফর্ম এই দুটো, ঠিক আছে। আর তার চেয়েও বেশি ভেঙে বললে এটা। ওকে, এটা যদি মুখস্থ রেখে দিতে পারো তাহলে যে কোনো জায়গায় তোমার ইউজ করাটা অত্যন্ত সহজ হবে, তুমি নিজে থেকে বুঝতে পারবে হ্যাঁ এই বিষয়টা ঘটলো, অন্য মাধ্যমের জন্য এটা, শূন্য মাধ্যমের জন্য এটা। কারণ এপসাইলন মানে তাহলে ভালো করে দেখো, তাহলে দুটো লাইনের মধ্যে কি পার্থক্য আছে, শুধু এপসাইলনের জায়গায় কি লিখেছি? কে এপসাইলন নট, তাহলে অবশ্যই পাশে লিখে দিও। তাহলে এপসাইলন মানে কি? কে এপসাইলন নট, এটাই তো তাহলে সম্পর্ক, হ্যাঁ কি না? এটা এপসাইলনকে আরও ভেঙে দেখিয়েছি যে এপসাইলনের ভিতরে কী আছে, এইটা আছে। চলো কোনটা কি একটু লিখি। স্যার এপসাইলন নট মানে আমাদের জানা আছে, লিখলাম শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এপসাইলন মানে কি হবে? লিখে রাখো মাধ্যমের তড়িৎভেদ্যতা, মানে যে মাধ্যমে রাখা আছে আধান দুটো। মাথায় ঢুকলো কি বলতে গেলাম? মাধ্যমের তড়িৎভেদ্যতা, তোমার যে মিডিয়ামে রাখা আছে না কেন, সে জলে হোক বা অন্য কোনো জায়গায় হোক, মাধ্যমের তড়িৎভেদ্যতা। আর এপসাইলন নট মানে শূন্য মাধ্যম। আর ওখানে কি পড়ে থাকলো? কে। কে সমান কি স্যার? পরাবৈদ্যুতিক ধ্রুবক। অবশ্যই কার? মাধ্যমের, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর আর একটা নাম আছে বলে দিচ্ছি, আগে লিখে রাখো, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। জানি স্যার একটু হয়তো অনেকগুলো ধ্রুবক হয়ে যাচ্ছে, স্বাভাবিক, বাট এ কটাই স্যার। ওকে, এই সম্পর্ক একটু স্পষ্ট মনে রেখে দেবো, একদম সব জল হয়ে যাবে। এটা আর একটা নাম আছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কেন একটু পরে চলে আসছি। আপেক্ষিক, এটাও বলা হয় তড়িৎভেদ্যতা। কার? অবশ্যই মিডিয়ামের, ওই মাধ্যমটার আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক আছে। এটাও বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা হয় কে কে, বা মাধ্যমের স্যার আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আপেক্ষিক কেন চলে আসছি। ওকে, আচ্ছা হয়েছে। চলো এবার স্যার এই কে সম্পর্কে একটু জানি, কে জিনিসটা কি। এই যে স্যার মাধ্যমের তড়িৎভেদ্যতা, তোমরা পয়েন্ট করে দিও, মাধ্যমের আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে পয়েন্ট করে দিলাম, ঠিক আছে। চলো এটা একটু জানা যাক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কার? অবশ্যই মিডিয়ামের। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এর ইংলিশ টার্মটা যদি লিখতে চাও লিখে দেবে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাই ইলেকট্রিক, ঠিক আছে স্যার, হাইফেন দিলাম, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে ইংলিশ টার্ম ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এটাকে কি বলা হয়? আপেক্ষিক তড়িৎভেদ্য। আপেক্ষিক মানে কি? অনুপাত, হ্যাঁ কি না? কার? যার, যেটার আপেক্ষিক তড়িৎভেদ্য, তড়িৎভেদ্য অনুপাত, সেটাই তো বলেছে। কে মানে কি? ভালো করে দেখো তো, ভালো করে দেখাও, কে মানে কি? এপসাইলন বাই কি? এপসাইলন নট, হ্যাঁ কি না? ব্যাস সংজ্ঞা হয়ে গেল। সংজ্ঞা বললে এটা দিয়ে বলবো, মনে রাখবো। সংজ্ঞা যদি চাই পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, কি বলবো? কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। সেটা মার্কস পাওয়ার জন্য বুঝতে পারলাম, ঠিক আছে। কিন্তু স্যার বিষয়টা কি, কে জিনিসটা কি? ওকে, এটাকে একটু ভালোভাবে বুঝবো। চলো দেখা যাক। স্যার কেটাকে একটু এইভাবে লিখে রাখিও, তাহলে আরও বুঝতে পারবা। এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম লিখে রাখো, তারপরে বলছি, সব ক্লিয়ার হয়ে যাবে স্যার। লিখে রাখো, সংজ্ঞা চাইলে এটা দিও তাহলেই যথেষ্ট, এটা দিয়েও দিতে পারো। এটা কি চলে আসছে, আগে লিখে দাও এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম। ভিএসি লিখেছে, এস এমইডি লিখে দাও, এগুলো সব সাফিক্সে লেখা আছে। চলো
এই লাইনটা তাহলে মানে বোঝা যাক কে সমান এফ ভ্যাকিউম বা এফ মিডিয়াম মানে কি। চলো ধরে নাও দুটি আধান Q1 Q2 ধরে নিলাম, ঠিক আছে স্যার, সে যেই হতে পারে, যা ইচ্ছা তাই মান হতে পারে, ধরলাম Q1 Q2 আর দূরত্বে আছে, ধরে নিলাম Q1 Q2 দুটি আধান কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। এবার এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, আমার জানার দরকার নেই সে কী বল আছে, সে ওদের প্রকৃতি অনুযায়ী ডিপেন্ড করছে। ধরে নিলাম এদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 10 নিউটন, ধরে নিলাম এর কত মধ্যে বল ক্রিয়া করছে 10 নিউটন, সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক। আর এটা কী মাধ্যমে রাখা আছে, শূন্য বা বাই মাধ্যমে, তাহলে স্যার এখানে এফ ভ্যাকিউম মানে হয়ে গেল 10 নিউটন। মাথায় ঢুকলো, শূন্য মাধ্যমে দুটি আধান একটি নির্দিষ্ট দূরত্ব থেকে যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করছে তাকেই কি বলেছে, শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, এফ ভ্যাকিউম। এবার কাজ করলাম, এই দুটি আধানকে, আধানের মান চেঞ্জ করছি না, Q1 তো Q1, Q2 তো Q2 আছে, দূরত্বও চেঞ্জ করছি না, শুধুমাত্র কী করলাম, ধরে নাও Q1 Q2 একটা দূরত্বে আছে, শুধুমাত্র কী করলাম, শুধু জলে ডুবিয়ে দিলাম, এরকম একটা ভাব, মানে এক কথায় অন্য একটা মিডিয়ামে নিয়ে গেলাম, সে জলে হোক, পারদে হোক, আরও কিছুতে হোক, শুধুমাত্র এই দুটোকে ধরে আমি একটা অন্য মিডিয়ামে নিয়ে গেলাম। যেই শূন্য মাধ্যম থেকে অন্য একটা মিডিয়ামে নিয়ে যাব, বল কি হবে স্যার এদের মধ্যে ক্রিয়াশীল বল, মনে রাখবো কমবে। এই ছোট্ট একটা বিষয় মনে রাখবো, শূন্য মাধ্যম ছাড়া তুমি যে কোনো মাধ্যমেই নিয়ে যাও না কেন দুটি আধানকে, কি অবস্থায়, আধান দুটি চেঞ্জ করবে না, প্লাস কি মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করবে না। এবার তুমি যে কোনো মাধ্যমে নিয়ে যাও না কেন, শূন্য মাধ্যম থেকে যে কোনো মিডিয়ামে তুমি নিয়ে গেলে, তাহলে কি হয় স্যার, আকর্ষণ বা বিকর্ষণ বলটা বাড়ে না কমে, মনে রাখবে কমে। তার মানে কি, শূন্য বা বাই মাধ্যমে কি এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি সবচেয়ে বেশি, এটা মনে রাখবো, ঠিক আছে স্যার। শূন্য ছাড়া যে কোনো মিডিয়ামে নিয়ে যাও, আকর্ষণ বা বিকর্ষণ বল কমবে। তো স্যার ধরে নাও এই দুটি আধানকে ধরে আমি অন্য একটা মিডিয়ামে নিয়ে গেলাম, মনে করো জলে ডুবিয়ে দিলাম, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কী হবে, কমবে না বাড়বে, এক্ষুনি কী বলা হলো, কমবে। ধরে নিলাম স্যার এটা হলো স্যার 2 নিউটন, ধরলাম যা ইচ্ছা তাই কমে, এটাকে বলছি স্যার এফ মিডিয়াম, মানে যে মিডিয়ামে ডোবালাম যে মাধ্যমে, সেই মাধ্যমে কত বল হলো। একটা শর্ত সবসময় মনে রাখবে, যখন Q1 Q2 আর স্থির, এগুলো চেঞ্জ করলে চলবে না যে স্যার এখানে শূন্য মাধ্যমে এখানে 5 কুলম ছিল, জলে ডোবার থেকে আমি 10 কুলম করে দিলাম, না, দূরত্ব স্যার 10 সেন্টিমিটার ছিল, ওখানে 20 করে দিলাম, না, কিছুই করা যাবে না, Q1 Q2 আর যেমন আছে তেমন। তাহলে এই ফোর্সটা, তাহলে বুঝতে পারলাম কি বলে, এফ ভ্যাকিউম মানে 10 নিউটন, এফ মিডিয়াম মানে 2 নিউটন। তাহলে স্যার এর সংজ্ঞা কীভাবে দিতে পারি, শূন্য মাধ্যমে অবস্থিত দুটি আধানের মধ্যে, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এবং সে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে সেই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকেই কে বলা হয়, এইভাবে বলতে পারি, কিন্তু বইয়ে দেখবে এই সংজ্ঞাটা দেওয়া আছে, বুঝতে পারলে, এইভাবেও দিতে পারো, বইয়ে এই সংজ্ঞা বলা আছে, কোনো মাধ্যমের কিসের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকেই বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার স্যার এটা তো একটা মোটামুটি আইডিয়া পেলাম, তাহলে এখানে বলো তো কে এর মান কত হবে, এফ ভ্যাকিউম কত 10, এফ মিডিয়াম কত 2, তাহলে কে এর মান 5 হয়ে গেল। চলো কেটাকে আর একটু বিস্তারিত বুঝি, হ্যাঁ যে লাইনটা বললাম একটু মনে রাখিও, একটু মেটাচ্ছি এই জায়গাটা। এটা কখন প্রযোজ্য, এই সূত্রটা কে সমান এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম কখন প্রযোজ্য, ভালো করে মনে রাখিও, যখন Q1 Q2 আর এগুলো কি স্যার স্থির। এই ছোট্ট জিনিসটা একদম ভালো করে মাথায় রেখে দিও, তবে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কিন্তু পারবো না। কেস মানে ভ্যাকিউম বা এফ মিডিয়াম কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন এটা স্যার স্থির থাকবে, আধানকেও চেঞ্জ করতে পারবে না, দূরত্বকেও, তবেই স্যার এই সূত্র অ্যাপ্লিকেবল। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবো, ঠিক আছে স্যার, অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো কেটাকে আর একটু বিস্তারিত বোঝা যাক, এক কাজ করলাম, তাহলে এখান থেকে একটু বলো তো, লিখেছো এই সম্পর্কটা স্যার, এখান থেকে বলো তো এফ মিডিয়াম সমান, আমি লিখতে পারি না এফ ভ্যাকিউম বাই কে, হ্যাঁ কি না, এফ ভ্যাকিউম বাই কে লিখতে পারা যায়, হ্যাঁ কি না, অবশ্যই লেখা যায়। এফ মিডিয়াম কে পাশে নিয়ে এলাম, কে তলা নিয়ে গেলাম, লেখা যায়। কেটাকে বোঝাচ্ছি আরও সুন্দরভাবে, মানে আরও তুমি ফিল নিতে পারবে যে কে মানেটা কি, একটু মেটাচ্ছি এই জায়গাটা, ওকে। আচ্ছা স্যার দেখেন, ধরে নাও জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2, ধরে নাও, এর মানেটা কি বলো তো, এর মানে হচ্ছে এফ মিডিয়াম মানে কি হবে, ভালো করে দেখো, এফ ভ্যাকিউম বাই 2, হ্যাঁ কি না, মানে শূন্য মাধ্যমে যা বল হতো তার চেয়ে কি হবে, হাফ হয়ে যাবে। ধীরে ধীরে বুঝতে পারবো, আরও উদাহরণ নিচ্ছি, মনে করো আর একটা মিডিয়ামের স্যার কে এর মান স্যার 3, এটা কে এর মান এগুলো, ঠিক আছে স্যার, মনে করো আর একটা মিডিয়ামে কে এর মান কত 3, তাহলে স্যার এফ মিডিয়াম সমান কী হবে স্যার, এফ ভ্যাকিউম বাই কি 3, হ্যাঁ কি না। একই রকমভাবে আর একটা মিডিয়ামের মান 4, এফ ভ্যাকিউম বাই 4। এর মানেটা কি বলো তো, বুঝতে পারছো কি বলতে আছি, এর মানে হচ্ছে শূন্য মাধ্যমে যা বল থাকে ওই মাধ্যমে নিয়ে গেলে
সেই বলটা কমে কত গুণ হচ্ছে, যেমন এখানে কত 2/1 হয়ে যাচ্ছে, এখানে কত 3/1 হয়ে যাচ্ছে। এই যে স্যার কমে কত ভাগ হলো, এই জিনিসটাই হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাথায় ঢুকেছে? তাহলে কি বলতে গেলাম, ধরে নাও শূন্য মাধ্যমে বল ছিল 10 নিউটন, ধরে নাও, আর আমি স্যার জলে ডোবালাম, ধরে নাও জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে 2, আমার জানার দরকার নেই কত, আমি বোঝানোর জন্য 2, তাহলে তুমি বুঝে নেবা তাহলে স্যার জলে কত ফোর্স ক্রিয়া করবে 5 নিউটন। এক্ষেত্রে কি মনে করো আরেকটা মিডিয়াম ধরে নাও, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক 3, তাহলে সেখানে কত ফোর্স ক্রিয়া করবে 3.33 সামথিং এত নিউটন। তাহলে মাথায় ঢুকলো এটা হচ্ছে কে, স্যার কমে কত হলো, কত গুণ হলো কমে, এই জিনিসটাই কে দ্বারা বোঝানো হয়। আশা করছি কিছুটা হলে আমরা আইডিয়া পেয়েছি, অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখে নিও, চলে আসছি। আর একটা ছোট্ট একটা জিনিস মনে রাখিও, এখানে অনেকে হয়তো ভাবছে যে এপসন 1/4 এপসাইলন লিখেছি, এই এপসাইলন সম্পর্কে একটু বলি। এপসাইলনটা স্যার অবশ্যই এক একটা মাধ্যমের ক্ষেত্রে একেবারে ফিক্সড এর মান, ঠিক আছে, এটা মনে রাখবো। এক একটা মাধ্যমের ক্ষেত্রে এর মান এক এক রকম হবে, শূন্য মাধ্যমে একরকম, শূন্য মাধ্যমে এপসাইলন নট জানাই আছে স্যার, এপসাইলন নট হয়ে যায়, মানে এক কথা শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এর এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম মান হবে, ঠিক আছে। সে জলে একরকম হবে, পারদে একরকম হবে। এখানে ভালো করে দেখো, শুধু ছোট্ট এই লাইনটা মনে রাখিও, এপসাইলনের মান যত বৃদ্ধি পাবে, মানে তড়িৎ বেদ্যতার মান যত বৃদ্ধি পাবে, ফোর্সটা কি হবে তত হ্রাস পাবে, কারণ নিচের মানটা যত বাড়ে এফটা কি তত কমে। তার মানে কি কোনো মাধ্যমে তড়িৎ বেদ্যতা যত বেশি, সেই মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল তত কম। ছোট্ট একটা বিষয় মনে রাখবো। চলো এবার অঙ্কে চলে আসছে, সব ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক করলে, ঠিক আছে, দেখে নিও। অঙ্ক দেখো তো কি বলছে, দুটি আহিত গোলক ডি ব্যবধানে থেকে পরস্পরের ওপর এফ বল প্রয়োগ করে, যদি তাদের দুই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে রাখা হয় তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে F/2 F2 F4F। চলো পজ করে ট্রাই করি কি হবে। আচ্ছা চলো বলো স্যার কোন সূত্র ইউজ করবো বলো, মিডিয়ামে থেকে মিডিয়াম চেঞ্জ হলো, হ্যাঁ কি না, আর অন্য কোনো কিছু চেঞ্জ হয়নি, তাহলে কি সূত্র স্যার, এফ মিডিয়াম, যেহেতু এটাই চেয়েছে কি ওই মাধ্যমে কত হবে সমান কি সূত্র স্যার, এফ ভ্যাকিউম বাই কে, হ্যাঁ কি না, এটাই তো এক্ষুনি বললাম। চলো অঙ্কে বসাই, এফ ভ্যাকিউম মানে শূন্য মাধ্যমে কত ফোর্স ক্রিয়েট করছিল এফ, ঠিক আছে। কে এর মান কত, কত পরাবৈদ্যুতিক ধ্রুবক স্যার 2, ব্যাস আনসার হলো F/2। মাথায় ঢুকলো? আচ্ছা নেক্সট, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব স্মল ডি হলে বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি দূরত্ব 3D হয় তবে বিকর্ষণ বল কত স্যার, এই সূত্র লাগাতে পারবো না, মাধ্যমে তো চেঞ্জের কোনো গল্পই বলেনি, কি বলেছে ডিস্টেন্স চেঞ্জ করছে। আগে চলো অ্যাকচুয়াল সূত্রটা লিখি, সূত্রটা কি স্যার, এফ সমান 1/4 এপসাইলন নট Q1 Q2/r², হ্যাঁ কি না, এটা তো ফর্মুলা, তাই তো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখলাম, তাই তো 1/4 এপসাইলন Q1 Q2/r²। আচ্ছা এবার একটা বিষয় বলো স্যার, এখানে কি কি চেঞ্জ করা হয়েছে, শুধু দূরত্ব চেঞ্জ করছি, আধান চেঞ্জ করা হয়েছে না, আধান তো ফিক্স, তাহলে স্যার Q1 Q2 ধ্রুবক, 4 এপসাইলন নট তো ধ্রুবক, তাহলে এফ ভ্যারিয়েস কি বলতে পারি, অতএব এফ ভ্যারিয়েস কি 1/r², হ্যাঁ কি না, তাহলে কি ব্যস্তানুপাতিক, তাহলে কি বলতে পারি বলো, F2/F1, তাহলে ব্যস্তানুপাতিক করতে পারি, F2 এর জায়গায় R1 আর F1 এর জায়গায় কি R2, তার কি হোল স্কোয়ার। মাথায় ঢুকলো, F2/F1 মানে কি ব্যস্তানুপাতিক, তাহলে সামনে কি অপোজিট বসবে, F2 জায়গায় R1 F1 জায়গায় R2 হোল স্কোয়ার। আচ্ছা R2 আর চলো মান বসাই, F2 মানে কি যেটা বের করতে হবে কত হবে, F1 মানে কি কত ফোর্স ছিল স্যার 9, আচ্ছা R1 মানে কি প্রথমে দূরত্ব কত ছিল D, R2 মানে কি স্যার, R2 মানে কি এখন দূরত্ব যেটা পরে হলো 3D, তার কি স্কোয়ার। আচ্ছা ছোট্ট একটা বিষয় বলি, আমি এখানে 2 বলতে পরেরটাকে বোঝাচ্ছি, 1 বলতে আগেরটাকে বোঝাচ্ছি। স্যার আপনি F1/F2 লিখতে পারতেন, হ্যাঁ লিখতে পারতে অবশ্যই, কিন্তু আমার যেহেতু দরকার পরেরটা তার জন্য আমি F2টাকে পরে ধরলাম। মাথায় ঢুকলো তাহলে, F2/F1 ব্যস্তানুপাতিক R1/R2 তার হোল স্কোয়ার। চলো F2 মানে জানা নেই, বের করতে হবে, F1 জানা আছে 9, R1 স্যার D, R2 কত 3D, কাটাকাটি করো, সেটা কত হয়ে যাবে 1 এর 9 হয়ে যাবে না, ডিডি কেটে তাহলে কি 9 কেটে গেল, তো F2 সমান কত 1 নিউটন, এটা হবে আনসার, F2 সমান 1 নিউটন। দেখে নিও নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, যদি আধান চেঞ্জ হতো তাহলে স্যার আমি কিন্তু এই ফর্মুলা লিখতে পারতাম না, ঠিক আছে স্যার। ওকে নেক্সট, এই অঙ্কটা দেখো তো কি হতে পারে, আর ব্যবধানে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল F, প্রতিটি আধানের মান অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বল হবে F/8 F/16 4F F/4।
চলো কি করবো বলো তো, স্যার এখানে আধানও চেঞ্জ হচ্ছে, দূরত্বও চেঞ্জ, তাহলে স্যার আমাকে কমপ্লিট সূত্র ইউজ করতে হবে। চলো এফ ড্যাশ ধরলাম, এফ টু কেন ধরলাম না বলছি, তুমি এফ টু বা এফ ওয়ান করতে পারো, অসুবিধা নেই। আমি এফ ড্যাশ বাই এফ ধরলাম, এফ টু বাই এফ ওয়ান করতে পারো। আমি একটা জিনিসের জন্যই করলাম না, কারণ স্যার এখানে স্যার এফ মানে কি 1/4 এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এখানে 1/4 এপসাইলন নট কিউ ওয়ান, কারণ মাধ্যম তো চেঞ্জ হচ্ছে না, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে 1/4 এপসাইলন নট 1/4 কেটে গেল, তাহলে আমি শুধু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ারটা লিখছি, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, মাথাটাগুলো 1/4 এপসাইলন নট কেটে গেল, এইভাবে ভাবো। বা সিজিএসটাও ইউজ করতে পারো, কারণ এখানে তো কোনো এসআই সিজিএস বলে কিছু বলেনি। আচ্ছা চলো দেখে নাও, যেভাবে ভাববে বিষয়টাকে, বুঝতে পারলাম। সিজিএস মানে কি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মনে করো এটা ইউজ করলাম। ওকে, আচ্ছা চেষ্টা করবো স্যার সিজিএস কখন ইউজ করো, যদি কোনো এসআই বা সিজিএস কিছু না বলে দেয়, চেষ্টা করে নেবো স্যার সিজিএস, তাহলে কি 1/4 যে ঝামেলা থাকবে না। আচ্ছা যাই হোক, স্যার কিউ ওয়ান মানে কি, ভালো করে দেখো, আধানকে অর্ধেক, তাহলে স্যার কিউ ওয়ান বাই টু। মাথায় ঢুকলো। কিউ টু মানে কি, আধানকে অর্ধেক, কিউ টু বাই টু। এফ ড্যাশটা আমি কি বলছি, পরের কে বোঝাচ্ছি, এফটা কি প্রথমের কে বোঝাচ্ছি। তুমি এখানে এফ টু বাই এফ ওয়ান করতে পারতে আগের মতো, আমি এফ ড্যাশ বাই এফ করলাম যাতে 1 2 এর ঝামেলা না হয় তার জন্য, এখানে যেহেতু দুটো আলাদা আছে স্যার তার জন্য। বাই কি বলো, বাই কি আর স্কোয়ার, দূরত্ব কি বলেছে দ্বিগুণ, তাহলে আগে ছিল আর, এখন দূরত্ব কত 2r, তার কি স্কোয়ার, তাহলে কত হলো ভালো করে দেখো তো, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কেটে যাবে, এখানে কি নিচে নিচে 2 2 4 4 4 16, অতএব স্যার এফ ড্যাশ সমান কী হলো যেটা পরে, সেটা কত হলো এফ বাই 16। ঠিক আছে দেখে নাও, তাহলে আনসার কী হবে এফ বাই 16। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন চেক করে নিও। এই অঙ্কটা কি বলছে দেখো তো, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত সম আধান ও ব্যাসার্ধের গোলকের বি ও সি, গোলক দুটো, একটা গোলককে বি বললাম, একটা গোলককে সি বললাম, মধ্যে বিকর্ষণ বল এফ, একটি তৃতীয় নিস্তরিত গোলক ব্র্যাকেটে এ, তাহলে কি স্যার নিস্তরিত গোলকটার নাম এ, প্রথমে বি এর সাথে স্পর্শ করানো হলো এবং পরে সি গোলকের স্পর্শ করানো হলো এবং সরিয়ে নেওয়া হলো, স্পর্শ করানো হলো দিয়ে সরিয়ে নেওয়া হলো। এখন বি ও সি এর মধ্যে ক্রিয়াশীল বল হবে, বল এফ বাই 4 3f/4 f/8 3f/8। চলো ট্রাই করি, প্রথমে এফ ছিল পরে কত হবে, এই ঘটনা ঘটানোর পর। চলো একটু পজ করে ট্রাই করি তো কী হবে। আচ্ছা ভালো করে দেখো আগে চিত্রটা আঁকি। প্রথমে স্যার বি আর সি দুটো গোলক ছিল, একটা ব্যবধানে ছিল, ঠিক আছে, এদের মধ্যে কিছু একটা, এদের কি ব্যাসার্ধ সমান এবং কি স্যার আধান সমান। চলো ধরে নিলাম যে এখানে এর আধান ছিল কিউ, এর আধান ছিল কিউ, একটা দূরত্ব আছে, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত এফ। আচ্ছা গুড, এবার কি করছে দেখো, একটা তৃতীয় গোলক এ নিয়ে এলাম, নিস্তরিত কিন্তু এর কোনো আধান নেই, প্রথমে কার সাথে স্পর্শ করেছে বি, এবার গল্পটা বোঝার চেষ্টা করো, বিতে কত ছিল বলো কিউ, এর সাথে কাকে স্পর্শ করালাম, এ কে স্পর্শ করালাম, হ্যাঁ কি না, একে এর আধান কত ছিল নিস্তরিত 0, তাহলে কি ঘটবে বলো তো, এটাকে 100 ভাবো না, 100 সাথে নিস্তরিত স্যার, সে আবার সে সম ব্যাসার্ধ সেম টু সেম, ব্যাসার্ধ সেম, ঠিক আছে, তাহলে কি কীভাবে ভাগাভাগি হবে 50-50, তাহলে এটা 50 কুলম, এটা যদি 100 কুলম হয় তাহলে কি স্পর্শ করানোর পরে যেটা নিস্তরিত আধান এদিক থেকে এদিক যাবে কতক্ষণ, যদি সমান না হয় তাহলে কী হয়েছে স্যার, এও হয়ে গেল কিউ/2, এও কিউ/2 হয়ে যাবে, এও কিউ/2, মাথায় ঢুকলো কেন, নিস্তরিত কিউ আছে, তাহলে 50-50 হয়ে গেল কিউ/2 আর কিউ/2। আচ্ছা চলো নেক্সট, এবার কি করা হলো, এবার এ কে সি এর সাথে, এবার এটাকে তুলে সি এর সাথে, তাহলে এটা কত স্যার আধান ছিল এর কিউ/2, একে কার সাথে এবার সি এর সাথে, সি এর আধান কত ছিল কিউ, এবার কি হবে ভাবো তো, কিউটাকে 100 ভাবো, এটা যদি 100 হয় কি, এটা কিউ, এটা 50, তাহলে একই রকম গোলক, তাহলে আধান পরিবহনটা কখন গিয়ে থামবে, সমান সমান, তাহলে কি 75-75, তাহলে কি স্যার 75-75 মানে কি এটা লিখতে পারি না, এটা চলো এ লিখলাম, এটা সি, 75 মানে কি 3q/4, হ্যাঁ কি না, এটা স্যার কিউ মানে 100/4 মানে কত হলো 25, 3 25 75 এরকম ভাবে ভাবতে পারো, তাহলে এটাও কত হবে 3q/4। মাথাটাগুলো কি বলতে চাই না, সমান সমান হতে হবে, হ্যাঁ কি না, পুরো বিষয় ক্লিয়ার করে নাও, আধানগ্রস্ত সমান, নিস্তরিতের সাথে স্পর্শ করলাম প্রথমে বি এর সাথে, বলেই দেওয়া আছে, প্রথমে স্যার একটি তৃতীয় নিস্তরিত করাকে প্রথমে বি এর সাথে স্পর্শ করলাম, 0 কিউ, হাফ কিউ/2 কিউ/2, এখন বিকে সি এর সাথে, বি এখন কত সরি এ এখন কত এ কিউ/2, পরে সি এর সাথে, হ্যাঁ এবার কিউ/2, এটা কিউ, সি কিউ স্যার 100 50 75 75 3q/4 3q/4, ঠিক আছে স্যার। ওকে নেক্সট, এবার বলেছে এখন বি আর সি এর মধ্যে ক্রিয়াশীল বল কত, তাহলে এখন কি এই তো স্যার এই দুটো হচ্ছে কন্ডিশন বি আর সি এর, স্যার দূরত্ব চেঞ্জ করা হয়েছে না,
দূরত্ব স্যার সেম দূরত্বে রাখবো, তাহলে কি শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে, আধান। তাহলে এফ ভ্যারিজেস Q1 Q2 বলতে পারি না? আচ্ছা বলো এফ মানে কি বলো, 1/4πε0। আমার 1/4πε0 লেখার দরকারই নেই, কারণ এখানে CGSSI কিছু বলেনি, আমি শুধুমাত্র শুধু Q1 Q2 বা R² লিখতে পারি। তাহলে এফ ভ্যারিজেস কী বলতে পারি বলো, দূরত্বর কথা কিছুই বলেনি, তাহলে দূরত্ব ফিক্সড, শুধুমাত্র আধানের কথা বলে, তাহলে এফ ভ্যারিজেস Q1 Q2। একই রকমভাবে F'/F, F2 F করলাম না, কারণ Q1 Q2 দুটো আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য তুমি করতে পারো, কিছু যায় আসে না। এফ প্রথমে কী ছিল স্যার, Q1 × Q2, তো চলো Q1 মানেও কত Q, Q2 মানেও কত Q, তাহলে এটা প্রথম কেস হয়ে গেল। আচ্ছা তখন এফ, এখন কেমন কেস, Q2 Q/2 আর 3Q/4 কত F', এটা তো বের করতে হবে, তাহলে কি এখন কত হবে Q/2 B, C কত 3Q/4, বুঝতে পারলাম? এই তো স্যার সমানুপাতিক যেহেতু, তাহলে এটা কাটাকাটি করো, Q কেটে গেল, F', এটা কত হচ্ছে দেখো তো 3/8 হচ্ছে বোধ হয়, তাহলে F' ওপাশে, F ওপাশে চলে গেল, তাহলে 3F/8 আছে তো, এই যে স্যার অপশান ডি, বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নাও। এই অঙ্কটা দেখো তো কী বলছে, কিউ আধানকে দুটি অংশে বিভক্ত করা হলো, স্মল কিউ ও ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। একটি নির্দিষ্ট ব্যবধানে এদের মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ হলে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ সমান কত, 2 ½ 1/4 4। চলো অঙ্কটা তো বুঝতে পারলাম না কেমন, তাই না স্যার? চলো একটু ভাবো তো। আচ্ছা চলো আমি একটু হেল্প করি, তারপর তোমরা একটু ট্রাই করিও। স্যার কিউ আধান ছিল, হ্যাঁ কি না, একটাকে ভাঙলাম দিয়ে কিউ করলাম, আর একটা হয়ে যাবে, তাহলে আচ্ছা এর মানেটা আগে বোঝার চেষ্টা করি। এই যে ঘটনাটা ঘটলো, এটা কী ঘটলো, চলো বোঝার চেষ্টা, এটা উদাহরণ না। ধরে নাও তোমার কাছে 20 কুলম একটা আধান ছিল, একটা 20 কুলম আধান আছে ধরে নাও, একটা বস্তু বা যা ইচ্ছে তাই ভাবে, একে স্যার এবার আমি হাফ করছি, হাফ নয় সরি, ভাঙছি। ধরে নাও একটাকে করলাম 5 কুলম, তাহলে আর একটা কত কুলম হবে একটু বলো তো? আমি কুলম লিখছি না, তোমরা বুঝে নিও, আমি শুধু সংখ্যাটা লিখছি। 20 কুলম একটা আধান আছে, একটাকে আমি 20 কুলমের মধ্যে 5 কুলম ভেঙে নিলাম, তাহলে বাকিটা কত পড়ে থাকবে? অবশ্যই তোমরা বলবে স্যার 15 কুলম। হ্যাঁ কেনা কী করে হলো, এরকম করে হলো নাকি, 20 - 5। এবার তুলনা করো তো, কী বলতে চাইছি বুঝতে পারছো না? 20 কুলম ছিল, ভেঙে একটাকে কিউ করলাম, তাহলে আর একটা কত হয়ে যাবে অটোমেটিকলি, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। হ্যাঁ হ্যাঁ কি না? আচ্ছা এবার বলো, আরও করতে পারি, আরও যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু ব্যবধান সেম, ঠিক আছে? ভাঙলাম, ব্যবধান সেম, দূরত্ব আর ফিক্স। এবার এক কাজ করলাম, এটাও তো করতে পারি, 10 সমান এটাও করতে পারি, তাহলে একটা 10 কীভাবে স্যার, 20 - 10, 20 মাইনাস এটা। আচ্ছা এটাও করতে পারি, একটাকে 15, তাহলে আরেকটা কত হবে, চলো যে কোনো র্যান্ডাম, এটা 12 করলাম, তো এটা কত হবে, 8 হবে। কী করে পেতে পারি স্যার, 20 - 12, হ্যাঁ কি না? এই তো স্যার টোটালটা মাইনাস এটা, এইভাবে পেতে পারি। এবার একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বিষয় লক্ষ্য করো, বলছি স্যার এই বিকর্ষণ না আকর্ষণ বলেছে, বিকর্ষণ বল সর্বোচ্চ হবে। স্যার বিকর্ষণ বল কার উপর ডিপেন্ড করে, ব্যবধান ফিক্সড। এই যে ভাঙছি, ভেঙে ভেঙে কী করছি স্যার, বোঝার চেষ্টা করিও, দূরত্ব ফিক্সড আর দূরত্ব, এবার 20 কুলম ছিল গো, ভাঙলাম, 5 কুলম এখানে রাখলাম, 15 কুলম এখানে, তাহলে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে। ওকে 10 কুলম এখানে রাখলাম, 10 কুলম এখানে রাখলাম, রাখতে পারি এইভাবে, এভাবে রাখতে পারি, 12 8, বুঝতে পারছি কী বলতে চাইছি, দূরত্ব ফিক্সড রেখে আমি ভেঙে ভেঙে রাখছি। এবার স্যার সমস্ত ক্ষেত্রে কিন্তু স্যার ভালো করে দেখো, বল কিন্তু এক এক রকম, তার কারণটা কী বলো তো, দূরত্ব ফিক্স, তাহলে এফ ভ্যারিজেস কী বলতে পারি বলো, Q1 Q2, হ্যাঁ কি না? অবশ্যই বলতে পারি, তাই তো? এবার দেখো ভালো করে, স্যার আমরা কি বলেছিলাম, Q1 Q2 এর গুণফলের সমানুপাতিক, গুণফল করে দেখো তো, এটা Q1 এটা Q2, গুণ করো তো, 5 × 15, 5 15 কত, 75, 10 × 10 100, দেখো গুণফল বেড়ে গেল, তাহলে কি এর তুলনায় এর ক্ষেত্রে কি বিকর্ষণ বল বেশি হবে। আচ্ছা এটা দেখো তো, 8 12 কত হয় স্যার, 8 10 আসে, 8 2 হলে 96, 96 একটু এর চেয়ে কম হচ্ছে। এর মানে কি, তুমি কি হারে ভাঙছো কীভাবে, তার ওপর ডিপেন্ড করছে কি স্যার, বলটা বেশি কম। তো বলছে তুমি এমনভাবে ভেঙেছো ধরে নাও, যেখানে স্যার বলটা একেবারে ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট দূরত্বে, তাহলে বলেছে এই জিনিসটা কি। আচ্ছা চলো গুলি মারলাম, তাহলে মোটামুটি একটা বুঝতে পেরে গেছি কী বলতে চাইছি। তুমি যেমন যেমন হারে ভাঙবা এই আধানটাকে, তেমন তেমন এক এক রকম ফোর্স হবে কম বেশি। তো তুমি কী এমনভাবে ভাঙবা যাতে কী হয়েছে, একদম ফোর্সটা ম্যাক্সিমাম যেন হয়। চলো দেখা যাক এর মানেটা কি। স্যার এফ মানে কি বলো, 1/4πε0 Q1 Q2/r², হ্যাঁ কি না? CGSSI কিছু বলনি, তুমি এটা নাও লিখতে পারো, 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা Q1 মানে কি বলো এখানে, এ তো স্যার এটা। Q2 মানে কি বলো স্যার, এটা, হ্যাঁ কি না? বাই কি R² লিখে দিলাম। এবার ভালো করে বুঝি, একটু গুণ করো তো, একটু গুণ করো, একটু গুণ করে দিলাম, 1/4πε0, ঠিক আছে, স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস Q² বাই কি R², ঠিক আছে, এটা গুণ করে পেলাম। এবার একটা বিষয় বলো স্যার, আর ফিক্সড
নির্দিষ্ট ব্যবধান 1/4 পাই এপসাইলন নট ফিক্সড। এবার স্যার যেমন যেমন স্মল ক্যাপিটাল কিউটাও তো ফিক্সড, তাহলে কাকে চেঞ্জ করছি? স্মল কিউ, হ্যাঁ কিনা দেখো একেই তো ভাঙছি, 5 করছি, 10 করছি, 12 করছি, যা ইচ্ছা তাই করছি, এর ফলে স্যার বাকি অংশটা পড়ে থাকছে, তাই না? এর মানে কি কিউটাকে চেঞ্জ করছি। এবার একটা বিষয় বলি, একটু ডেরিভেটিভ করছি, কেন এক্ষুনি বলছি, ডিএফ বাই ডি কিউ, যেহেতু স্মল কিউটাকে আমি চেঞ্জ করছি, ডি কিউ রেসপেক্টিভ ডেরিভেটিভ করছি কিউ এর, কী হবে বলো তো? এগুলো স্যার কনস্ট্যান্ট, তাহলে এগুলোর কিছু গল্পই নেই, রেখে গেল 1/4 পাই এপসাইলন আর স্কোয়ার রেখে দিলাম। স্যার এর ডেরিভেটিভ শুধু কিউ, এটা তো কনস্ট্যান্ট, ক্যাপিটাল কিউ তো কনস্ট্যান্ট, স্মল কিউ ডেরিভেটিভ কত 1, যেহেতু কিউ রেসপেক্টে করছি তাহলে কী পড়ে থাকলো ক্যাপিটাল কিউ, কারণ এটা তো 1 হয়ে গেল, তাই না? মাইনাস মাথায় আছে 2, তাহলে সামনে এলো তাহলে কি 2, মাথা থেকে 1 কমে গেল 2 কি, ঠিক আছে? এসব সিম্পল ডেরিভেটিভ। এবার একটা বিষয় বলো স্যার, কোনো কিছু জিনিস এই লাইনটা মনে রাখিও, অঙ্কের অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? মেবি হয়তো 11 হয়তো পড়েও এসছো এই ম্যাথস চ্যাপ্টারে, এই ডেরিভেটিভে। এবার একটা বিষয় বলি স্যার, কোনো জিনিস ম্যাক্সিমাম মিনিমা মনে আছে বিষয়টা? স্যার কোনো জিনিস ম্যাক্সিমাম বা কোনো জিনিস মিনিমাম মানে কি, জিনিসটা ধ্রুবক হয়ে গেল না? বুঝলাম না, চলো মনে করো একটা জিনিসের মান ম্যাক্সিমাম হয়ে গেল, মানে কি ফিক্সড, মনে করো 10, ফোর্সটা মনে করো ম্যাক্সিমাম 10 নিউটন, ফিক্সড হয়ে গেল, এর চেয়ে বেশি হবে না, তাহলে ফিক্সড, তাহলে ধ্রুব, আর ধ্রুবকের ডেরিভেটিভ কি 0। বা মিনিমামের ক্ষেত্রেও একই কথা, মিনিমাম ওর চেয়ে কম হবে না, তাহলে ফিক্সড হয়ে গেল, অর ডেরিভেটিভ কী হবে 0। তার মানে কি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়ে যাওয়া মানে ধ্রুবক হয়ে গেল। তাহলে স্যার ফোর্সটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি ডেরিভেটিভ কী করতে পারি 0, তাহলে কি লিখতে পারি এফ সমান এফ ম্যাক্স হলে, মানে সর্বোচ্চ হলে এক কথায় এফ ম্যাক্সিমাম, এফ সমান এক্স ম্যাক্স হলে কী করতে পারি বলো তো, ডিএফ বাই ডি কিউ 0 করতে পারি নাকি? তার কারণটা, তার কারণ ম্যাক্সিমাম হয়ে যাওয়া মানে ধ্রুবক হয়ে যাওয়া, ধ্রুবকের ডেরিভেটিভ 0 মনে রাখিও, কোনো অঙ্ক যদি কখনো দেখতে পাও ম্যাক্সিমাম বা মিনিমাম বলছে, ডেরিভেটিভ 0 করে দিও, ঠিক আছে স্যার? 0, তাহলে ডেরিভেটিভ 0 মানে কি টোটালটা 0 করে দাও, এটা তো কনস্ট্যান্ট, এ তো স্যার চলে গেল 0 হয়ে গেলো, তাহলে কি এটাও 0, এটা তো 0 হতে পারে না, এর ভ্যালু আছে, তাহলে কোনটা 0 এটা, তাহলে কী হতে, এরপরে এই লাইনটা এখানে লিখছি স্যার, দেখেন অতএব কিউ মাইনাস 2কিউ সমান কত 0, অতএব কিউ সমান কি 2 স্মল কিউ, তাহলে কিউ বাই কিউ কত হবে, কিউ বাই কিউ, তো ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ সমান কত 2 কোনটা, এটা মাথায় ঢুকলো স্যার? এই হচ্ছে টোটাল গল্প, দেখে নিও। অনেক সময় এর সম্পর্কও চেয়ে নেয়, ঠিক আছে? এই সম্পর্কটা অনেক চেয়ে নেয়, যেভাবে মনে রাখবে। ওকে নেক্সট, এই অঙ্কটা ট্রাই করো তো, কি বলছে, দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলো, ব্যবস্থাটি সাম্যাবস্থা থাকবে যদি কিউ সমান কত হয় -q/2 -q/4 q/2 q/4, মানে কিউ সমান জিজ্ঞাসা চিহ্ন, কোনটা হবে? চলো অঙ্কটা বোঝার চেষ্টা করি, লিখে নাও। ওকে দেখো কি বলেছে, দুটি সমমানের আধান মানে একটা কিউ কিউ, ওকে, এদের সংযোগকারী রেখার, এই তো স্যার এই সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মিডিলে একটা স্মল কিউ রাখা হলো, সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি স্মল কিউ সমান কত হয়। এবার সাম্যাবস্থায় থাকার মানেটা কি বলো? সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে এই স্থির অবস্থা আছে, স্থির অবস্থায় থাকবে, এই হবে না যে স্যার কিউ এখান থেকে উঠে পালিয়ে গেল বা কিউ স্যার দূরে সরে গেলে এ পাশে ও পাশে চলে গেলে, এই বিষয়টা ঘটবে না, যেমন আছে না এরকম স্থির অবস্থায় থাকে। ওকে আচ্ছা চলো বোঝা যাক তাহলে কী ব্যাপারটা বোঝাচ্ছে। আচ্ছা ভালো করে দেখো, এখানে কিউ এর আগে তো কিছু মানে প্লাস না মাইনাস, তো ধরে নিলাম এগুলো প্লাস, ধরে নিলাম, ঠিক আছে স্যার, ধরে নিলাম এগুলো প্লাস, আর স্মল কিউটা স্যার হয় মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, অপশান দেখে বুঝতে পারছি। তো কি হবে আগে বুঝি, তারপরে অঙ্কেটা আসছি। ভালো করে দেখো, এটা যদি প্লাস হয় ভালো করে বুঝিও কি হবে, আঁকার দরকার নেই, শুধু বোঝার চেষ্টা করবে। এটা যদি প্লাস হয় স্যার, কিউ কিউকে কী করবে বিকর্ষণ, এও একে কী করবে বিকর্ষণ, মানে কি প্লাস প্লাসে বিকর্ষণ, এটাকে প্লাস ধরতে বললাম যেহেতু কিছু বলেনি, প্লাস প্লাস বিকর্ষণ এইদিকে, প্লাস প্লাস বিকর্ষণ এইদিকে, এই বিকর্ষণ বলের মান সমান হবে, হ্যাঁ কিনা, কারণ স্যার একই দূরত্বে আছে, ফলে ক্যান্সেল হয়ে যাবে, ফলে কি সাম্যাবস্থায় থাকবে এটা। চলো মাইনাস যদি হয়, ভালো করে বোঝার চেষ্টা করি, মাইনাস যদি হয় কি ঘটবে ভালো করে দেখো, প্লাস মাইনাস আকর্ষণ, প্লাস মাইনাস আকর্ষণ সমান বল, তো স্থির অবস্থা থাকবে। তাহলে তুমি বলেছো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমি নিজেই বলিনি, সেটা হচ্ছে সংস্থা। সংস্থা মানে কি শুধু এটা না, টোটালটা স্যার, আমি তো তোমাকে শুধু এর ওপর বলছি, তার মানে এটুকু ক্লিয়ার হয়ে গেল, এর স্থির থাকার জন্য প্লাস মাইনাস হওয়ার দরকার নেই, সে যা হবে প্লাস থাকলেও স্থির হবে মাইনাস থাকলেও, কিন্তু স্যার সাম্যাবস্থা মানে সংস্থা মানে এটাকে দেখলে হবে, টোটালটাকে দেখতে হবে। তো চলো দেখা যাক, চলো প্লাস নিয়ে দেখা যাক, যদি প্লাস হতো কীভাবে করতে হয় তার আগে আসছে, আগে ফিলটা নিয়ে নিই, মনে করো প্লাস, তাহলে প্লাস প্লাস বিকর্ষণ, প্লাস প্লাস বিকর্ষণ, আচ্ছা গেল। চলো এটাকে ভাবো তো, এর ওপর কার কার ফোর্স ক্রিয়া করছে, এর আর এর, হ্যাঁ কেন, তাহলে কি প্লাস প্লাস কি বিকর্ষণ, প্লাস প্লাস কি বিকর্ষণ, তাহলে তো টোটাল ফোর্স কোন দিকে, লব্ধি বলে এইদিকে, তাহলে এই তো এই পাশে পালিয়ে যাবে, সাম্যাবস্থায় থাকবে না। মাথায় ঢুকলো, যদি মাইনাস হতো কী ঘটবে দেখো, মিডিলটা তো বুঝিয়ে দিলাম স্যার সাম্যাবস্থায় থাকবে, দেখো
প্লাস প্লাস কি বিকর্ষণ, মাইনাস প্লাস কি আকর্ষণ। হ্যাঁ, এবার চান্সেস আছে স্থির থাকার। মাথায় থাকলো সাম্যাবস্থায় এই গল্পটা বের করতে, তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেলাম স্যার, উত্তরে মাইনাস আসবে, তার মানে এগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা এবার চলো এটাকে আর ধরলাম, এটাকেও আর ধরলাম। ঠিক আছে, এই যে স্যার এটা দূরত্বটা আর, এটাও আর। চলো করা যাক। তাহলে এখানে এর ওপর টোটাল দেখো, এর ওপর ফোর্স মানে তো এর ওপর ফোর্স, একই কথা নয়? কারণ দেখো কিউ মাইনাস কিউ ক্যাপিটাল কিউ, তাহলে একই রকমভাবে কিউ মাইনাস কিউ ক্যাপিটাল কিউ। আমি যে কোনো একটাকে দেখালাম, তার কারণ কি এটা আর এটা তো একই জিনিস, তাই না? তাহলে এর ওপর যা ক্রিয়া ঘটবে এর ওপর সেম ক্রিয়া ঘটবে। আচ্ছা চলো, তাহলে স্যার টোটাল ফোর্স কত ভালো করে দেখো তো। এর জন্য এর, তাহলে কি কিউ এর ওপর ক্রিয়া, তাহলে এফ কিউ কিউ লিখলাম, এটা নিজের বোঝার জন্য। প্লাস কার, আমার তো জানা না প্লাস মাইনাস, কিউ এর ওপর ক্রিয়া, কিউ এর ওপর ক্রিয়া সমান কত 0, টোটাল ফোর্স 0। মাথায় ঢুকলো? দেখেন স্যার এটার ওপর ক্রিয়া এফ কিউ এভাবে বোঝালাম, তুমি নাও লিখতে পারো জাস্ট বোঝানোর জন্য। প্লাস এফ স্মল কিউ ক্যাপিটাল কিউ এর ওপর ক্রিয়া, টোটাল কত 0, টোটাল ফোর্স কি 0 কত, চলো মান বসাই 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই স্কয়ার। Q1 Q2 মানে কি Q1 Q2 বাই কি আর স্কয়ার। এই সরি আর স্কয়ার হবে না, 2r স্কয়ার হবে। কেন বলো তো, চিত্রের দিকে তাকাও। Q1 Q2 দূরত্ব কত টোটাল 2r স্কয়ার, প্লাস 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কি আর স্কয়ার। হ্যাঁ এটা আর হবে, তার কারণটা কি, এই তো স্যার টোটালটা কত 0। এবার ভালো করে দেখিও, 1/4 পাই এপসাইলন কেটে গেল, 1/4 পাই কেটে গেল, একটা কিউ কেটে যাবে, কাটিগুলো দেখতে বাজে লাগে, শুধু বোঝানোর জন্য। আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকলো এখানে স্যার Q/4, আর এখানে কত পড়ে থাকলো স্মল কিউ সমান কত 0, অর্থাৎ স্মল কিউ সমান কত হলো মাইনাস Q/4। দেখে না, এটা হবে আনসার। ঠিক আছে স্যার, এরপর যখন এই টাইপের ফোর্স দেখবে সাম্যাবস্থায়, ঠিক আছে, একটা পার্টিকেলকে কনসিডার করিও যেগুলো একদম একই রকম অবস্থায় আছে, তার উপর টোটাল ফোর্সকে এইভাবে 0 করে দিও। এখান থেকে শুরু করলেই হবে। নেক্সট, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে অভ্রের তড়িৎ ভেদ্যতা কত? স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবক সাথে স্যার তড়িৎ ভেদ্যতার কী সম্পর্ক আছে মনে আছে? অবশ্যই এপসাইলন মানে কি স্যার কে এপসাইলন নট, হ্যাঁ কি না? এটাই তো সম্পর্ক, তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এক্ষুনি স্যার লেখা হয়েছিল, মনে রাখবে, এখান থেকে অঙ্ক যেমন এসছে এগুলো সব সালের কোয়েশ্চেন। ঠিক আছে স্যার, ওকে দেখে নিও 5.4। আচ্ছা মান বসাও, কে মানে কত 5.4 পরাবৈদ্যুতিক ধ্রুবক। এপসাইলন নট মুখস্থ রাখতে বলেছিলাম, এই জন্যই স্যার দেখো এখানে কিন্তু এপসাইলন বলবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে। 8.85 কত 10⁻⁻ কত 12। এবার এপসাইলন নটের যেটা একক হবে সেটা এপসাইলনের একক, কারণ কে তো স্যার কি দুটোর অনুপাত, হ্যাঁ কি না, এককবিহীন। কে কেন আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয় বুঝতে পারলে, কারণ এটা এটার অনুপাত, সেটা বলা হয়েছিল। আছে এটা একটু কাটাকাটি করেন, সেটা কাটাকাটি করে দেখেন তো স্যার কত আসছে, 47.8 বা কিছু একটা চলে আসবে বোধহয়। দেখে নিও একটু, তোমাদের একটু আমি বলে দেবো, একটু ক্যালকুলেটারে মানটা বসায়। এটা গুণ করে 10⁻ গুণ করার দরকার নেই, এটা 10⁻12 থাকলো। এটা একটু গুণ করে দেখিও তো। আচ্ছা এটা চলে সামথিং কিছু একটা বোধহয় চলে আসবে। এককটা কী দিবে, যেটা এপসাইলন নটের একক ছিল ওটাই কি রাখো। কী ছিল স্যার একক স্যার? কুলম স্কোয়ার বোধহয় নিউটন ইনভার্স মিটার -2 যত সম্ভব। ঠিক আছে, আবার চেক করে নিও। এপসাইলন 1/k কিউ স্কোয়ার কুলম স্কোয়ার নিউটন, হ্যাঁ ঠিকই আছে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2 চেক করে নিও। ওকে স্যার, দেখে নাও। এবার স্যার কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা একটু দেখে নিই। ওকে আচ্ছা লিখবে পরে, আগে এই পয়েন্টটা বলে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটা পরে আসছে। দেখো বইয়ে দেখবে এই ফর্মুলাটা স্যার সে অনেক R1 R2 এইভাবে করা আছে, আমি ওই ঝামেলাতে যাবোই না, একদম সিম্পল বিষয় করব। Q1 Q2 দুটি আধান আছে এবং এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে স্যার, এর মান হচ্ছে আর, দূরত্ব আর ডিরেকশন এই দিকে। ঠিক আছে, আর ভেক্টর। ওকে তাহলে স্যার এর ওপরে একটা ফোর্স ক্রিয়া করবে, বা এর ওপরে একটা ফোর্স ক্রিয়া করবে, একই কথা, হ্যাঁ কি না? তো চলো দেখালো Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল ফোর্স, তাহলে আমি এর বলটা কার ওপর দেখছি Q2 এর ওপর, এবং এই কথাটাকে আমি F12 এইভাবে লিখলাম। 1 নম্বরের জন্য 2 নম্বরের ওপর ক্রিয়াশীল বল। তুমি যদি মনে করো না স্যার আমি 2-1ও লিখবো, লিখো না, 1 নম্বরের জন্য 2 নম্বরের উপর ক্রিয়াশীল বল। তুমি কিভাবে বোঝাবে তোমার স্বাধীনতা, বই একটু দেখে নিও কোনটাকে দ্বারা কী বোঝানো হয়েছে, বইয়েরটাই লিখতে হবে, তোর কোনো মানে নেই, তুমি তোমার মতো বোঝাতে পারো। ঠিক আছে, এবার তোমার স্বাধীনতা, তুমি এটাকে 1-2 ধরবে না 2-1 ধরবে। তো আমি এইভাবে ধরলাম যে 1 নম্বরের জন্য 2 নম্বরের উপর ক্রিয়াশীল বল, যেহেতু ভেক্টর ফর্মে লিখতে হবে। তাহলে কী সূত্র স্যার 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কি আর স্কোয়ার। চলো লিখে দিলাম, এই পর্যন্ত ঠিক আছে। একটা ভেক্টরকে লিখতে হলে কীভাবে লিখতে হয়, মান লিখতে হয়, তার সাথে কি একক ভেক্টর। একক ভেক্টরটা কী হয়, ডিরেকশন বোঝায়। আচ্ছা বলো এর ডিরেকশন কোন দিকে, আর ভেক্টরের অভিমুখে। আচ্ছা ডিরেকশন একক ভেক্টর দিয়ে বোঝাতে হয়, তাহলে আর ক্যাপ লিখে দিলাম, ব্যাস হয়ে গেল ভেক্টর ফর্ম। আর একটা ফর্মে লেখা যায়, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, আমি দুটো লিখে দিচ্ছি, এক্সামে আসলে যে কোনো একটা লিখতে পারো। 1/4 পাই এপসাইলন নট,
ঠিক আছে, আমি শূন্য মাধ্যম হিসেবে লিখছি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে গুণ করে দিও Q1 Q2 বাই, আচ্ছা স্যার মনে আছে এন ক্যাপ সমান কী হয়, বা নর্মালি গুলি মারেন, আর ক্যাপ মানে কী হবে, আর ভেক্টর বাই আর, হ্যাঁ কি না মনে আছে, এন ক্যাপ মানে কী হয়, একক ভেক্টর মানে কি এ ভেক্টর বাই এ, সেই ভেক্টর বাই সেই ভেক্টর মান, তাহলে আর ক্যাপ মানে কী হবে, আর ভেক্টর বাই আর, তাহলে এখানে কাজ করো আর ক্যাপ মানে কি আর ভেক্টর বাই আর, তাহলে আর এর কিউব হয়ে গেল, এটা কী হতে হলো আর ভেক্টর, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারো, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, ঠিক আছে, এটা বা এটা যে কোনো একটা আমি দুটো লিখিয়ে দিলাম, ঠিক আছে, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার আর ক্যাপ, বা 1/4πε0 Q1 Q2 বাই আর কিউব আর ভেক্টর, যেভাবে লিখবে, ওকে ব্যাস হয়ে গেল। আমি আরেকটা এক্সট্রা জিনিস একটু করাচ্ছি, তার কারণ কি আমরা সবাই পড়ে এসেছি স্যার নিউটনের থার্ড ল, ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান ও বিপরীত, তাহলে এ এর ওপর যা ক্রিয়া করলো এও এর ওপর সমান প্রতিক্রিয়া দেবে, ফোর্সটা সমান হবে কিন্তু কোন দিকে, বিপরীত দিকে, দেখো হচ্ছে কিনা দেখা যাক তো, তাহলে তুমি এখানে ভাষাতে লিখে দিও Q2 আধানের জন্য Q1 আধানের, এই ভাষাটা তুমি একটু লিখে দিও, ক্রিয়াশীল বল Q2 আধানের জন্য Q1 এর ওপর ক্রিয়াশীল বল কেমন হওয়া উচিত, এই ফোর্সের বিপরীত হওয়া উচিত মাইনাস, চলো হচ্ছে কি দেখা যাক, আচ্ছা লিখেন, আমি যে কোনো একটা ফর্ম দিয়ে দিচ্ছি, তো এটাকে কি লিখবো F21, 2 নম্বরের জন্য 1 নম্বরের ওপর ক্রিয়াশীল বল, কারণ আমি এটাকে 1 নম্বরের জন্য 2 নম্বর বুঝিয়েছি, তাহলে এখানে কি হবে 2 নম্বরের জন্য 1 নম্বরের ওপর ক্রিয়াশীল বল, এর জন্য এর ওপর ক্রিয়াশীল বল কত হবে স্যার 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই কি আর স্কোয়ার, ঠিকই আছে, ডিরেকশন কোন দিকে বলো ভালো করে দেখিও স্যার, একে কী করেছিল বিকর্ষণ, দেখো দুটো যেহেতু স্যার একই দিয়েছি, প্লাস অভাব দেওয়ার মাইনাস কিছু নেই, মানে প্লাস বদলে প্লাস প্লাসকে কি বিকর্ষণ, তাহলে ফোর্সটা এই দিকে ছিল, ফোর্সটা যেহেতু ওই দিকে ছিল কোন বরাবর ছিল আর ভেক্টর বরাবর, তার জন্য আমি এখানে আর ক্যাপ লিখেছিলাম, কিন্তু এবার ফোর্সটা কোন দিকে বলো তো, এবার ফোর্সটা কোন দিকে, Q2 Q1কে কোন দিকে ফোর্স দেবে, বিকর্ষণ মানে কোন দিকে এই দিকে দেবে, তাহলে এই ফোর্সটা আর ভেক্টরের কোন দিকে বিপরীতে, তাহলে স্যার একক ভেক্টরটা আর ক্যাপ লিখবো না মাইনাস আর ক্যাপ, অবশ্যই মাইনাস আর ক্যাপ, মাথায় ঢুকলো কেন আর ক্যাপ লিখেছিলাম, কারণ ফোর্সটা এই দিকেই ছিল, বিকর্ষণ প্লাস প্লাস এইভাবে ভাবতে পারো, যেহেতু কিছুই দিন এটাকে প্লাস প্লাস ভাবো, তাহলে কি বিকর্ষণটা এই দিকে ছিল, ক্লিয়ার ঘটলো, ওই জন্য স্যার আর ক্যাপ, তাহলে কাজ করো তো এই দিকে তুলনা করো তো, আর লিখতে গেলাম না আর ভেক্টর সে একই জিনিস, এই দুটো তুলনা করো তো কী লিখতে পারি, সব সেমই তো আছে, শুধু একটা মাইনাস এক্সট্রা আছে, মাইনাসটাকে এ পাশে নিয়ে এসো, সেম এটাই, তার মানে কী লিখতে পারি F21 সমান কি, চলে পাশে লিখছি, অতএব কী লিখতে পারি F21 সমান মাইনাস কি F12, স্যার থার্ড ল প্রুফ হয়ে গেল নিউটনের, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, একে যা ফোর্স দিল এও একে সেম ফোর্স দেবে কিন্তু বিপরীত অভিমুখে, ঠিক আছে স্যার প্রুফ হয়ে গেল, এখান থেকে নিউটনসের থার্ড ল দেখিয়ে দিলাম, ওকে দেখে নিও। আচ্ছা এবার আমি এটা কেন এরকম করে করতে পারি একটু বলে দিচ্ছি, দেখো বইয়ে দেখবে কি করা আছে, বলছি এই স্যার এরকম নিয়েছে বা সামথিং 3Dতেও নিতে পারে, এটা একটা নিয়ে নিয়েছে, এটা একটা R1 to R2, আমি ওই ঝামেলা করতে গেলাম না, আমি ভেবেই নিলাম যে Q1 কোথায় আছে, Q1 কোথায় আছে কেন্দ্রে আছে, এরকম ভেবে নিয়েছি, যদিও দেখায়নি এটা ভেবে নিয়েছি, ঠিক আছে স্যার Q1 কোথায় আছে কেন্দ্রে আছে, এরকম কিছু একটা ভেবে নিয়েছি, ঠিক আছে, এর অবস্থান ভেক্টর ওইভাবে আলাদাভাবে দেখতে চাইনি, এর অবস্থান আলাদাভাবে দেখতে চাইনি, এর রেসপেক্টে ডিরেক্ট লিখে দিয়েছিলাম, ওকে আচ্ছা দেখে নাও, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের একটু তুলনা করব চলো, ঠিক আছে, স্থির তড়িৎ বল এই যে স্যার প্লাস প্লাস বিকর্ষণ মাইনাস মাইনাস বিকর্ষণ প্লাস মাইনাস আকর্ষণ, যেটা নিয়ে আমরা পড়ছি স্যার দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আচ্ছা চলো সাদৃশ্য মিল কী আছে, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না মনে আছে, আমি একটু ফর্মুলাটা লিখি F সমান কি K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, কেই লিখলাম চলো, আর F সমান কি GM1 ইন্টু বাই আর স্কোয়ার, হ্যাঁ কি না ওটা স্থির তড়িৎ বল, এটা কি মহাকর্ষ বল, উভয়টা দেখো তো F ভ্যারিয়াস Q1 বাই আর স্কোয়ার, তাহলে কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, নেক্সট দুটি বলই সংরক্ষী, দুটো বলই সংরক্ষী, সংরক্ষীর মানেটা কি চলো বলে দিই, সংরক্ষীর কি তুমি সংজ্ঞা অনেক রকম হয়ে দিতে পারো, প্রথম সংজ্ঞা সংরক্ষীর মানে হচ্ছে মনে করো এই বলের অধীনে তুমি এ থেকে বিতে যাবে, যে একটা কার্য হবে, ঠিক আছে, বলের বিরুদ্ধে বা সাপেক্ষে, মনে করো এই বলের বিরুদ্ধে বা সাপেক্ষে কার্য করবা, তো তুমি এ থেকে বিতে তুমি যে রাস্তাতেই যাও না কেন সব ক্ষেত্রে কার্য কী হবে সমান, মানে এক কথায় কার্যটা কি হবে এই বলের অধীনে কি হয় স্যার সাপেক্ষের বিপক্ষে যাই বলো কি হবে স্যার পথের ওপর নির্ভরশীল নয়, এটা মনে রাখিও, ঠিক আছে। আচ্ছা আর একটা কি এইভাবে বলতে পারে সংরক্ষী, আর এক রকমভাবে বলে যাই এ থেকে বিতে যা কার্য হবে বি থেকে এতে আসতে সেম কার্য হবে কিন্তু কেমন হবে নেগেটিভ,
ঠিক আছে, এইভাবে বলতে পারো। আরও একবার রিপিট করি, এ থেকে বিতে যাবে যা কার্য হবে বি থেকে এতে আসতে সেম কার্য হবে। মানে কি, এ থেকে বিতে যেতে তোমার যদি 10 জুল কার্য হয় এই বলের অধীনে, তাহলে বি থেকে এতে আসতে কি হবে স্যার, কত হবে স্যার কার্য, -10 জুল। মাথায় ঢুকলো? এইভাবেও বলতে পারো সংরক্ষী বল, বা এইভাবে বলতে পারো যে টোটাল এ থেকে বিতে গেলাম আর বি থেকে এতে এলাম, তাহলে টোটাল কার্য কত হবে, 0। এটাও বলতে পারো স্যার চক্রপথে কার্য, চক্র লিখলাম 0, চক্রপথে কার্য কত, 0। এ থেকে বিতে গেলাম আর বি থেকে এতে এলাম, টোটাল কার্য কত হবে, 0। অবশ্যই, কারণ এখান থেকে যেতে যা ফোর্স এখান থেকে সেম নেগেটিভ, তার জন্য। তো এই 3 রকমভাবে বলা যায় সংরক্ষী বলের মানেটাকে। আর একবার রিপিট করে দিচ্ছি, যে কোনো পথের ওপর নির্ভরশীল নয় কার্য, এভাবে বলতে পারো। এ থেকে বিতে এতে যা কার্য হবে বি থেকে আস্তে আস্তে বিপরীত কার্য হতে হবে, বা স্যার একটি চক্রপথে টোটাল কার্য 0, যেভাবে বলবো। নেক্সট, মহাকর্ষ বৈসাদৃশ্য। মহাকর্ষ বলের তুলনায় স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী। অবশ্যই এক্ষুনি বললাম স্থির তড়িৎ বল কি 10⁻, কত 36 মেবি ছিল, অত বেশি শক্তিশালী মহাকর্ষ বলের তুলনায়। নেক্সট, আধানের প্রকৃতি অনুযায়ী স্থির তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণ বল, হ্যাঁ কি না, দুটি প্লাস হলে বিকর্ষণ, দুটি মাইনাস হলে বিকর্ষণ, প্লাস মাইনাস হলে আকর্ষণ। কিন্তু স্যার মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ ধর্মী, দুটি বস্তু কখনোই পরস্পরকে বিকর্ষণ করবে না ভরের জন্য, সবসময় কি আকর্ষণ করবে। ওকে স্যার, লিখে রাখিও। নেক্সট, আধানের স্থির তড়িৎ একক সম্পর্কে একটু চলো জেনে নিই। সিজিএস পদ্ধতিতে আধানের স্থির তড়িৎ একক কি, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। এটা ফার্স্ট চ্যাপ্টারও মেবি আমরা একটু দেখে এসেছি, তাই তো? আচ্ছা, এবার আজকে আমরা যেটা করব, এক ইএসইউ আধান বা এক স্ট্যাট কুলম কাকে বলে, এটা ওর, ঠিক আছে, অথবা বা যা লিখবে বলো, হয় এটা বলো বা এটা, ঠিক আছে স্যার? আচ্ছা, স্ট্যাট কুলমের এসটা ছোট হাতের, সিটা বড় হাতের। ওকে, আচ্ছা দেখো এবার সংজ্ঞা। স্যার সিজিএস পদ্ধতিতে একটু বলো তো ফর্মুলাটা কী ছিল, Q1 Q2 বাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? আমরা জানি 11-12 তো স্যার আমরা একক সংজ্ঞা মুখস্থ রাখি না, ইকুয়েশন থেকে বলি কীভাবে, Q1 Q2 কে 1 করো, তাহলে F কে 1 করো, আর কে 1 করো, তবে Q1 Q2 1 হবে, হ্যাঁ কেন? তাহলে কাজ করলাম, F1 = 1, 1 কি এসআই পদ্ধতিতে, ফোর্স মানে কি ডাইন, আর সমান 1, 1 কি বলো সিজিএস পদ্ধতিতে, দূরত্ব মানে কি সেন্টিমিটার, সমান। এটা যদি 1 1 করো Q1 Q2 কি 1 হয়ে যাবে, তাহলে আধান দুটো আলাদা হয়ে যাচ্ছে, তো চলো সেম করে দিলাম, Q1 Q2 কে কি ধরে নিলাম, এটা ধরলাম, ঠিক আছে স্যার? এবার বলো তো তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন, এগুলো যদি বসাও, 1 সমান কি Q1 Q2 মানে কত, Q² বাই 1, অথবা Q সমান কী হবে স্যার, +-1, সংজ্ঞা হয়ে গেল। ঠিক আছে, সংজ্ঞা লিখতে চাইলে দেখো সংজ্ঞা হয়ে গেছে, কার সংজ্ঞা, এক স্ট্যাট কুলম্বের সংজ্ঞা দিচ্ছি, বা একই এসি আধান। কি দেখো, দুটি সমমানের আধান, আধান সমান, ঠিক আছে, দুটি সমমানের আধান, ওকে, 1 সেমি দূরত্বে থেকে যদি পরস্পরের ওপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে প্রতিটি আধানের মানকে এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব বলে। বুঝতে পারলাম? আধান কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেই রেসপেক্টে প্লাস মাইনাস। ঠিক আছে, মাথায় ঢুকলো? আরও একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। দুটি সমমানের আধান, এই তো সমান, দুটি সমমানের আধান 1 সেমি দূরত্বের ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে আধানের প্রতিটি আধানের মানকে, প্রতিটাকে কত বলবো স্যার, এক ইএসইউ। যেহেতু এক একটা আধানের এক ইএসইউ চেয়েছে, তাই তো, তাহলে কি যে কোনো একটার কথা উল্লেখ করতে হবে, তার জন্য দুটোকে সমান ধরেছে। ঠিক আছে স্যার, ডিফাইন করার জন্য। আলাদা ধরলে স্যার বলতে হতো স্যার দুটির গুণফল, এবার দুটির গুণফল তো ঝামেলা হয়ে যাচ্ছে না, তার জন্য মাথায় ঢুকলো স্যার, যে কোনো একটার আমাকে একদম ক্লিয়ার সংজ্ঞা দিতে হবে, তার জন্য এটা তো সমান ধরলাম, তাহলে স্যার যে কোনো একটার পেয়ে গেলাম। নেক্সট, একই রকমভাবে স্যার এসআই পদ্ধতিতে কী হবে স্যার, কুলম। এটা একটু নিজেরা করার চেষ্টা করতো, এর সংজ্ঞা কী বলবা, এসআই পদ্ধতিতে একক কী হয় স্যার, আধানের, কুলম। হ্যাঁ কেন, এটা নিজেরা চেষ্টা করতো। এফ সমান কী বলো, 1/4πε0 Q1 Q2 বাই KR স্কোয়ার। এটাকে কী করে করবে বলো তো, Q1 Q2 কিউ ধরে নেবো, ওটাকে 1 কী করে করবে, চলো ভাবো স্যার। 1/4πε0 মান কত মনে আছে, 9 × 10⁹, একটু এখানে লিখেই দিলাম, চলো যেহেতু এসআই পদ্ধতিতে বলছি। চলো এবার করো দেখি কি করবে, দেখি লাগাও বুদ্ধি। আচ্ছা দেখো, Q1 Q2 এটা তো স্যার 1 ধরেই নেবো, Q1 Q2 সরি, এটাকে তো কিউ ধরেই নেবো, যেমন আগে ধরেছিলাম, এটাকে তো কিউ ধরেই নেবো। হ্যাঁ কে না স্যার, আর কে কী ধরবো, 1 ধরে নেবো। সিজিএস কী বসাবো, এসআই মানে কি মিটার। স্যার এফকে কত ধরবো বলো, 1 ধরবো না, 1 যদি ধরি এটা থেকে যাচ্ছে না, এটা 1 হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, এটা 1 হয়ে গেল, তাহলে কি পড়ে আছে, এফ সমান এটা পড়ে আছে। তাহলে এফ এর মান আমি কত ধরবো যাতে স্যার এটা 1 হয়, কত ধরবো, অবশ্যই এটা ধরবো, তবে তো স্যার কেটে কেটে 1 হয়ে যাবে। এফ এর মান কত ধরবো, 9 × 10⁹, এসআই কি নিউটন। ব্যাস, তাহলে তুমি এক কাজ করো, এই মানটি এখানে বসিয়ে দেখো, এফ সমান কত, 9 × 10⁹, এটা সমান কত, 9 × 10⁹, Q1 Q2 মানে কিউ স্কোয়ার। দেখো তো এটা হচ্ছে নাকি
9 × 10⁹ সমান কত 9 × 10⁹ সমান কি কিউ স্কোয়ার বাই কত নিচে আর মানে 1 স্কোয়ার, হ্যাঁ কি না, এটাই তো হচ্ছে 1 স্কোয়ার, এখানে হয়তো স্কোয়ার জিনিস একই জিনিস। তাহলে স্যার কত হলো কিউ সমান কত +-1, ব্যাস সংজ্ঞা হয়ে গেল। কি দুটি সমমানের আধান 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর 9 নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটা আধানের মানকে কি বলা হবে 1 কুলম্ব। ওকে স্যার, দেখে নাও। ওকে স্যার, তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।